সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। আমাদের আজকের পডকাস্ট রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ রিপ দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামাজিক ন্যায্যতা, জলবায়ু পরিবর্তন, কৃষি প্রতিবেশ, জেন্ডার ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণে কাজ করে আসছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে এবং সকল জনগোষ্ঠী, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি অনেক বড় সংকট। জলবায়ু পরিবর্তন বিশেষ করে নারী এবং বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর উপর বৈষম্যমূলক প্রভাব ফেলে। এই দুয়ের মধ্যে সংযোগ গভীর, যার প্রতিফলন বিভিন্নভাবে দেখা যায়। এই প্রেক্ষাপটে রিপ, জার্মানির রোজা লুক্সেমবার্গ স্টিফটুং পরিচালিত বাংলাদেশের রূপান্তরণকালীন ন্যায্যতার অভিমুখে 2025 প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে। আজকে আমরা পডকাস্টে আলোচনা করব জলবায়ু ন্যায্যতা এবং জেন্ডার ন্যায্যতার গুরুত্বপূর্ণ দিক। তাছাড়া আমরা আরও আলোচনা করব কিভাবে নারী, পুরুষ, লিঙ্গ এবং জনগোষ্ঠী এবং যুব সমাজ জলবায়ু ন্যায্যতার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোতে তাদের কণ্ঠস্বর কীভাবে প্রতিফলিত হচ্ছে এবং আসন্ন COP30 সম্মেলনে বাংলাদেশের দাবিগুলো কী হতে পারে। যেহেতু জলবায়ু সম্মেলন আসন্ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বৈষম্য বিশদভাবে জানার জন্য ন্যায্যতার পদ্ধতিটা অনেক গুরুত্বপূর্ণ, তাই আমরা এটিকে দেখছি বৈশ্বিক ইস্যু হিসাবে এবং এ নিয়ে বৈশ্বিকভাবে আলোচনা করা খুবই জরুরি। বাংলাদেশের যুব সমাজ এ বিষয়ে চিন্তার জায়গাটা জানার জন্য আজকে আমরা দুজন তরুণ যুব প্রতিনিধিকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে আমাদের সবার পরিচিত মুখ হিসাবে উপস্থিত আছেন, আমার পাশে বসে আছে ফারিয়া সুলতানা অমি এবং আমার ওই পাশে বসে আছে ফারজানা ফারুক ঝুমুর, যারা কিনা জলবায়ু ন্যায্যতা এবং জেন্ডার ন্যায্যতা নিয়ে অনেক বছর ধরে কাজ করছে। আমি তাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি যদি ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন দিই, প্রথমেই আমি ফারজানা ফারুক ঝুমুর কথা যদি বলি, ফারজানা ফারুক ঝুমু বাংলাদেশের জলবায়ু আন্দোলনে একজন সক্রিয় কণ্ঠস্বর। তিনি কাঠপেন্সিল নামক একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা, যা শিশু অধিকার এবং নারী অধিকার এবং জলবায়ু সংকট মোকাবেলায় কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকাকালীন জলবায়ু প্রভাবিত অঞ্চলের শিশুদের দুর্দশা দেখে তিনি এই আন্দোলনে সরাসরি সক্রিয় হন। পরবর্তীতে গ্লোবাল ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলনে যুক্ত হন এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী অঞ্চলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পিপলস ক্লাইমেট ডিপ্লোমেসি প্রোগ্রাম ট্রেইনার হিসেবে কাজ করছেন। এই প্রোগ্রামের তরুণ জলবায়ু কর্মীদের বৈশ্বিক আলোচনায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য তিনি প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান করেন। পাশাপাশি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বাংলাদেশের মতো জলবায়ু সংকট দেশ থেকে এই বছরই জাতিসংঘের মহাসচিবের একজন যুব উপদেষ্টা হিসাবে ফারজানা মনোনীত হয়েছে, যেটা আমাদের জন্য অনেক বড় গর্বের একটা বিষয়। এর পূর্বে তিনি ইউনিসেফে বাংলাদেশের যুবদূত হিসাবেও কাজ করেছেন। 2021 সাল থেকে তিনি জলবায়ু পরিবর্তনের যে সম্মেলন COP সম্মেলন, সেখানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন এবং তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের জলবায়ু আন্দোলনে যুব ও নারী নেতৃত্বকে শক্তিশালী করছে। তো ফারজানা ফারুক ঝুমু, আপনাকে অনেক অভিনন্দন এবং আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে রিপ পরিচালিত এই পডকাস্টে। আমার পাশে বসে আছে আরেক তরুণ জলবায়ু নেত্রী বলবো আমি তাকে, তার নাম হচ্ছে ফারিয়া সুলতানা অমি। তিনি বহু বছর ধরে কাজ করছেন। তিনি পরিবেশ ও জলবায়ু আন্দোলনে এবং অনেক বড় একজন সংগঠক এবং তিনি স্থানীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক ফোরাম, বিশেষ করে COP সম্মেলনে বাংলাদেশের প্রান্তিক যুবকদের ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং তাদের কণ্ঠস্বরগুলো তুলে ধরেন। ফারিয়া ব্রাইটার সোসাইটি অফ বাংলাদেশ নামক জলবায়ু এবং সামাজিক সংগঠনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনিও ফ্রাইডেজ ফর ফিউচার বাংলাদেশের একজন সক্রিয় ক্লাইমেট অ্যাক্টিভিস্ট। ফারিয়া 2023 সাল থেকে নিয়মিতভাবে COP সম্মেলনে অংশগ্রহণ করেন এবং পাশাপাশি তিনি 2018 সাল থেকে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রজনন, স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়ন, এই 4টি বিষয় নিয়ে নিয়মিতভাবে তিনি কাজ করে আসছেন। তার স্বপ্ন আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, ন্যায্য এবং টেকসই পৃথিবী গড়ে তোলা। তো আপনাদের দুজনকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের রিপ পরিচালিত এই আজকের পডকাস্টে। আমাদের এই পডকাস্টটি মূলত আমরা কিছু প্রশ্ন সেগমেন্টে ভাগ করে নিয়েছি, তো যার কারণে আপনাদেরকে আমরা বিভিন্নভাবে প্রশ্ন জিজ্ঞেস করব এবং আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে আসলে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুপ্রেরণা, জেন্ডার জাস্টিস, জলবায়ু বাস্তবতা এবং যুবদের বিভিন্ন ধরনের ভূমিকা। পাশাপাশি আমরা COP-এর অভিজ্ঞতা নিয়েও জানতে চাই এবং সম্প্রতি বাংলাদেশে যে NDC 3.0 যেটি হয়েছে সেতে যুব অংশগ্রহণ এবং পাশাপাশি এবছর আপনারা যারা COP-এ যাচ্ছেন, COP30 যে সম্মেলন হবে, সেই সম্মেলনে আসলে বাংলাদেশের দিক এবং ভবিষ্যৎগুলো কী, সেগুলোর ব্যাপারে আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। প্রথমেই ঝুমুকে দিয়ে শুরু করি। তো ঝুমুর কাছে আমার প্রশ্ন যে আপনি কীভাবে জলবায়ু ন্যায় বিচার এবং জেন্ডার ন্যায় বিচার বিষয়ে যুক্ত হলেন, কেন আপনি এটার সাথে যুক্ত হলেন, কিভাবে?
কোনো একটা পয়েন্ট থেকে আসলে এটা চিন্তা করা মুশকিল। যেটা আপনি বললেন যে কাঠ পেন্সিল একটা অর্গানাইজেশন বলতে পারেন, একটা গ্রুপ বলতে পারেন, শুরু করি 2017 সালে। এবং শুরু করার আইডিয়াটা এরকম ছিল যে আমার যে প্রিভিলেজটা সেটা ব্যবহার করে আমি যারা আন্ডার প্রিভিলেজ তাদের জন্য কিছু করা। এবং কিছুটা আসলে কি, তখন ওই আইডিয়াটা ছিল না, জাস্ট সোসাইটিকে কিছু ব্যাক করতে হবে এরকম একটা অনুপ্রেরণা। তো সেখান থেকে আমরা আসলে শিশুদের নিয়ে কাজ করা শুরু করি, যে শিশুরা হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত, বিশেষ করে ঢাকা শহরে যে বস্তি আছে সেখানে আমাদের একটা স্কুল শুরু করি। আপনি যদি একটু বলতেন আপনার স্কুলের নামটা। হ্যাঁ, কাঠ পেন্সিল পাঠশালা বলে স্কুল শুরু করি। এবং ওই কাঠ পেন্সিল পাঠশালা যখন আমরা রান করতে থাকি, প্রতিদিন আমরা 1 ঘন্টা যেতাম ওদেরকে বেসিক অ আ ক খ শেখানো। এটাই আমাদের আইডিয়া ছিল। অ্যান্ড যখন ওই ওদের সাথে মিশতে শুরু করলাম, তখন একটা জিনিস বারবার উঠে আসছিল যে ওই শিশুরা কেউই ঢাকার বাসিন্দা না, তারা হচ্ছে ভোলা বলি, বরিশাল বলি, সাতক্ষীরা বলি, ওখান থেকে শিফট হয়েছে। এবং একটা সার্টেন কেস যেটা আমার অনেক বেশি সবসময় মাথায় আসে, সেটা হচ্ছে 2007-এর একটা ফ্যামিলি সিডরে আক্রান্ত হয়ে হচ্ছে ঢাকায় চলে আসে। এবং আমার আইডিয়া অফ সিডর এরকম ছিল যে সিডর হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন আমাদের একটাই চ্যানেল ছিল বিটিভি, সারাদিন বিটিভিতে হচ্ছে সিডর খবর দেখতাম। অনেক ত্রাণ আসছে, তার মানে ওই ত্রাণটা নিশ্চয়ই এই মানুষগুলা পাইছে, এরকম একটা আইডিয়া ছিল। বাট দেন লাইক ওই যে একটা বাবল, সেটা ব্রেক হলো, বুঝতে পারলাম যে না, আসলে লাস্ট মাইলের মানুষের কাছে কখনোই পৌঁছায় নাই। সো ওই আইডিয়াটাই যে ক্লাইমেট চেঞ্জে মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতদিন যেটা গাছ লাগান পরিবেশ বাঁচান জানতাম, তার বিয়ন্ডে আসলে কি হচ্ছে এটা জানার জন্যই জাস্ট ফেসবুকে র্যান্ডমলি ফ্রাইডেজ ফর ফিউচার সার্চ করলাম, কারণ গ্রেটা ওই মুহূর্তে একটা মুভমেন্ট শুরু করে। সেখানে আসলে ফ্রাইডেজ ফর ফিউচার পেলাম, অমিয়াপুদেরকে পেলাম। অ্যান্ড সেখান থেকে ফ্রাইডেজ ফর ফিউচারের সাথে অনেকদিন কাজ করা, ইন্টারন্যাশনাল, বিশেষ করে আমাদের একটা চ্যাপ্টার আছে মোস্ট অ্যাফেক্টেড পিপল অ্যান্ড এরিয়া, মাপা, সেই চ্যাপ্টারের সাথে অনেক বেশি কাজ করা হয়। অ্যান্ড অনেক বেশি লার্নিং বলা যায়। অ্যান্ড ওই লার্নিংটাই এখনো কন্টিনিউ হচ্ছে। তার মানে ওই শিশুরাই আপনাকে অনেক বেশি প্রভাবিত করেছিল সে সময়। তো আমি যদি অমিকেও একই প্রশ্ন জিজ্ঞেস করি, তো আপনিও তো অনেক দিন ধরে জলবায়ু আন্দোলনের সাথে যুক্ত এবং জলবায়ু ন্যায় বিচার, জেন্ডার ন্যায় বিচারের সাথে আপনি যুক্ত। আপনার পার্সপেক্টিভসটা যদি একটু বলেন যে কিভাবে আপনি এটির সাথে যুক্ত হলেন, আর কি আপনার স্টোরিটা যদি একটু শুনি। অনেক ধন্যবাদ ভাই। যদিও এখন জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক বেশি কাজ করা হচ্ছে, কিন্তু আমি যখন শুরু করেছিলাম একদম অ্যাডোলেসেন্টের সময় থেকে, তখন আসলে আমার কাজ করা শুরু হয়েছিল এসআরএইচআর নিয়ে। তখন আমি বিতর্কের সঙ্গে যুক্ত ছিলাম স্কুলে থাকা অবস্থায়। আমি তখন ক্লাস 10-এ স্বর্ণকিশোরী নামে তখন একটা প্রোগ্রাম হতো। তো ওখানকার, হ্যাঁ, চ্যানেল আইতে, তো ওখানকার একটা প্রোগ্রাম আমাদের যশোরেও হচ্ছিল, আমার স্কুলেই হলো সেটা। ওখান থেকে আমি জেলা থেকে নির্বাচিত হলাম এবং সেই আমার প্রথম এত বড় কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়া। এবং তখন অতটা বুঝিনি, কিন্তু ওরা যখন আমরা ন্যাশনাল কনফারেন্সটা করলাম স্বর্ণকিশোরীর, ওখানে অনেকে শেয়ার করছিল যে বন্যার জন্য এই সমস্যা হচ্ছে, বা খরার জন্য আমার এলাকাতে তো অনেকদিন ধরে ফসল হচ্ছে না, সেখানে এই সমস্যা হচ্ছে। আমি সাতক্ষীরা থেকে এসেছি, আমার এখানে জলোচ্ছ্বাসে এই সমস্যাগুলো হয়েছে। তখন তো অনেক বেশি ছোট, তো বুঝিনি আসলে যে বন্যা খরা হচ্ছে ভালো কথা, কিন্তু সেখানে কেন ওদের সমস্যা হচ্ছে, এই ডটটা তখন মিলাতে পারিনি। তারপরে সাংগঠনিক জীবন চলছিল, কলেজে এসেও বিতর্ক করছিলাম। কলেজের তখন প্রায় শেষ, আমরা তখন হঠাৎ করে শুরু হলো গ্রেটার ওই মুভমেন্টটা, গ্রেটার ওয়েভটা শুরু হলো টুইটারে। তো ওটা সম্পর্কে প্রথম তখন আমি রাইটার্সের সঙ্গে যুক্ত ছিলাম। রাইটার্সের সঙ্গে তখন আমরা হিউম্যানিটেরিয়ান কাজগুলো বেশি করতাম, পরিবেশ নিয়ে তখনও চিন্তা করা শুরু করিনি। তো হঠাৎ করে গ্রেটার এই ওয়েভটা ওঠার পরে সিয়াম ভাই, আমাদের রাইটার্সের যিনি ফাউন্ডার, উনি এক গ্রেটার শেয়ার করলেন যে এটা নিয়ে তো এখন অনেক কথাবার্তা হচ্ছে, দেখবেন নাকি কি হচ্ছে। একটু ইন্টারাপ্ট করি, কত সালে এটা? 18 শেষ দিকে, প্রায় 18 শেষ দিকে। তো ওই সময় থেকে একটু জানা যে কি হচ্ছে, চলো একটু দেখি। ওই কি হচ্ছে এটা দেখতে গিয়ে হঠাৎ করে বুঝলাম যে এই যে আমাদের নিউজ মাঝে মধ্যে হয় যে এত সালের মধ্যে বাংলাদেশের 50% এলাকা ডুবে যাবে, যদিও অনেক তথ্যের অসঙ্গতি আছে, এইগুলো আসলে কেন হয়, এটার পেছনের কারণগুলো কি, তখন আস্তে আস্তে একটু কালেক্ট করতে পারলাম। এবং তখন বুঝলাম যে ওইখানে যে আন্দোলনটা হচ্ছে ক্লাইমেট অ্যাকশন নিয়ে, নো মোর প্ল্যানেট বি নিয়ে, সেটার আসল ভুক্তভোগী হচ্ছে আমাদের দেশ। এবং প্রত্যেক বছরই আমরা যেটাকে হয়তো বা বছরে একবার একটা সাইক্লোন অথবা একটা বন্যা এই ইভেন্ট হিসেবে এতদিন পর্যন্ত দেখতাম। ওইখান থেকেই আমার আন্ডারস্ট্যান্ডিংটা শুরু হলো যে এটার পেছনের কারণগুলো কি,
আমি যদি এখন কথা না বলি বা আমি যদি আমার একটা গ্রুপকে সংগঠিত না করতে পারি এখন থেকে, তাহলে এগুলো নিয়ে কেউ কথাও বলবে না, যে এই অনাচারগুলো চলছে সেই অনাচারগুলো বন্ধও হবে না। সো আমাদের আসলে কথাটা বলা দরকার। আমরা যদি কথাটা না বলি, যারা কথা বলছে তাদেরকে আমরা কিছু করতে পারবো না, লাইক আওয়ার লোকাল অর ন্যাশনাল। একদম একদম। এবং আমি যেটা দেখে আমি মানে শুনে খুবই অবাক হলাম যে অমি যেহেতু বলছিল যে ওর স্কুল লাইফ থেকে ওই অনুপ্রেরণাটা এসেছে, এবং আমার পরের প্রশ্নটাই ছিল যে আপনাদের কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা আসলে কোত্থেকে এসেছে। অলরেডি আপনি বলে দিয়েছেন, দুজনেই বলে দিয়েছে যে তাদের অনুপ্রেরণার জায়গাটা কোনটা। তারপরেও যদি আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাই যে আসলে আপনার কাজ করার অনুপ্রেরণাটা কোত্থেকে এসেছে, মানে কী কারণে মনে হলো যে আসলে আপনি আপনার এই জলবায়ু ন্যায্যতা এবং জেন্ডার ন্যায্যতা নিয়ে আপনাকে কাজ করতে হবে, বা আপনাদের এই কণ্ঠস্বরটাকে বিশ্বে প্রতিফলিত করতে হবে। তো আপনি যদি বলেন ঝুমু। হ্যাঁ, অনুপ্রেরণা যেটা একটু আগে বললাম যে শিশুদের থেকে আসা, কিন্তু এখনো কন্টিনিউ করার অনুপ্রেরণাটা আমার মনে হয় ওই যেই মানুষগুলা সবচেয়ে মোস্ট ভিকটিম কিন্তু সবচেয়ে মোস্ট রেজিলিয়েন্ট তাদের থেকে আসে। মানে এই আইডিয়াটা আমাকে প্রতিনিয়ত মুভ করতে থাকে যে যেই নারীর অ্যাকচুয়ালি কিছুই নাই, যে নারী প্রতিদিন 2 ঘন্টা হাঁটতে হচ্ছে, সে তার লাইফ নিয়ে কথা বলা ছেড়ে দিচ্ছে না, অ্যান্ড তার আসলে খুব বেশি সুযোগ হচ্ছে না। যে আমার কাছে অ্যাক্টিভিজম ইজ আ প্রিভিলেজ, সো ওই প্রিভিলেজটা তার কাছে নাই, কারণ তাকে হাঁটতে হচ্ছে ওই প্রতিদিন 2 ঘন্টা পানি আনার জন্য। সো আমার যেহেতু প্রিভিলেজ আছে, আমার উচিত সোসাইটিকে কিছু দেয়া। অ্যান্ড ওই নারী যদি বা ওই শিশু যদি তার আমার খুব ইন্টারেস্টিং একটা ঘটনা মনে পড়ে। ইউনিসেফ বন্যার পরে একটা ছবি পোস্ট করে যেটা আমার কাছে খুবই ইন্সপায়ারিং। সেটা হচ্ছে একটা বাচ্চা বন্যা শেষ হয়ে যাওয়ার পর তার বই হচ্ছে শুকাচ্ছে। তার কাছে আসলে জলবায়ু কিছুই না, তার কাছে এই পুরো ওয়ার্ল্ড কিছুই না, তার কাছে তার ইন্টারেস্টটা হচ্ছে ওই বই, এবং সে সেটাকে শুকাচ্ছে কারণ তার আবার স্কুলে যাওয়ার একটা শখ। সো তার যখন হোপটা আছে, তার যখন শখটা আছে, তার যখন নিজের জায়গা থেকে নিজের কাজ করার অনুপ্রেরণা আছে, আমার কেন থাকবে না? আমার মনে হয় ওইটাই আমাকে ড্রাইভ করে, এবং ওই জন্যই আমি হচ্ছে আসলে সবসময় কাজ করি। খুবই চমৎকার, খুবই চমৎকার। আমি নিশ্চয়ই আপনারও এরকম কোনো অনুপ্রেরণার জায়গা আছে। না, আপনারটা অনেক বেশি সুন্দর, আমারটা এত বেশি ভালো না। আমার যেটা চিন্তা, ভাইয়া প্রথমেই শুরুটা আপনি জিজ্ঞেস করলেন না অনুপ্রেরণাটা কোথা থেকে, আমাদের ইন্সপিরেশন মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পেইনটা। বিলিভারের মতন আমাদের এই ইন্সপিরেশন বেশিরভাগ ক্ষেত্রে ওই পেইনটা। কারণ যখন আমরা দেখছি যে এখানে একটা দুর্যোগ হচ্ছে, তাদের কাছ পর্যন্ত যেই ত্রাণটা যাওয়ার কথা, যেই সুবিধাটুকু যাওয়ার কথা, সেটা হয়তো বা পুরোপুরি নেই, কিন্তু কিছুটা হলেও তো বরাদ্দটা আছে, তার কাছ পর্যন্ত সেটা যাচ্ছে না। অ্যাট দ্য ফার্স্ট প্লেস তো এটা হওয়ারই কথা ছিল না, তারপরেও সেটা যখন হচ্ছে না, সেটা নিয়ে তারা যখন কথা বলছে, কথাটাও শোনা হচ্ছে না। তো এই যে একটা পেইন, আপনি হয়তো বা দেখেছেন মাঝখানে ফেসবুকে একটা ছবি খুব ভাইরাল হয়েছিল যে একজন বেশ প্রৌঢ় ভদ্রলোক তার স্ত্রীর কবরটা থেকে নদী ভাঙনের যে এরিয়াটা, সেটা মাত্র মনে হয় কয়েক ফুট দূরে, এবং উনি ওই কবরটার পাশেই দাঁড়িয়েছিল। তো এরকম কিছু কিছু জিনিস যখন সামনে আসে, আমার মনে হয় ওই পেইনগুলোই আসলে আমাদেরকে অনুপ্রেরণা দেয় যে ওই মানুষটার কাছে ওটাই তার প্রিয়জনের সর্বশেষ স্মৃতি, ওটা যদি চলে যায় তার কাছে আর কিচ্ছু থাকবে না, তবুও তারা ওটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তো আপু যেরকম বলছিলেন যে তারা যদি এতটুকু করতে পারে, উই হ্যাভ অল দ্য থিংস, আমাদের কাছে প্ল্যাটফর্ম আছে কথা বলার জন্য, রিসোর্স আছে জানার জন্য, আমরা কেন করবো না আসলে? একদম একদম। আচ্ছা, খুবই চমৎকার আপনাদের অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার গল্পগুলো। এখন যদি আমরা সরাসরি কোর জায়গা নিয়ে কথা বলি, হ্যাঁ, প্রথমে আমি অমিকে জিজ্ঞেস করি, তারপর আমি ঝুমুর কাছে আসবো। যে আমাদের যে মানে আমরা যে কনসেপ্টটা নিয়ে আজকে আলোচনায় বসেছি, যে জেন্ডার জাস্টিস এবং জলবায়ুর মতো একটা কঠিন বাস্তবতা আর কি, হ্যাঁ, বাংলাদেশের মতো প্রেক্ষাপটে নারী, আমরা জানি যে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী এবং শিশুরা, এবং নারী এবং অন্যান্য লিঙ্গের মানুষেরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আপনি মনে করেন? আমি যেহেতু আপনি অনেক বছর ধরে কাজ করছেন এবং স্থানীয় পর্যায়ে আপনার অনেক সংগঠনের সাথে পরিচয় আছে, তাদের অনেক গল্প আছে, আমরা যদি একটু শুনতে চাই যে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমি একটু প্রথমে নীলফামারীর গল্প দিয়ে শুরু করি, কারণ নর্মালি যখন আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলি আমরা দক্ষিণ নিয়ে বেশি কথা বলি, উত্তরকে বাদ দিয়ে দিই বেশিরভাগ সময়। আমি গত জুন মাসের দিকে একবার ওদিকে গিয়েছিলাম, তো ওখানে খুব সুন্দর একটা সিস্টেম আছে ওদের। ওখানে বেশ কয়েকটা এনজিওর মাধ্যমে ওরা করেছে কি, নিজেদের মধ্যে একটা সমিতি গঠন করেছে, বেশ কয়েকজন, এক একটা পাড়ার 10-12টা ফ্যামিলি নিয়ে একটা সমিতি, এবং ফিমেলরাই সেখানে ওটার লিডার। ওরাই হচ্ছে গিয়ে সমিতির টাকা কালেকশন করে সপ্তাহে সপ্তাহে, ওরাই সেটাকে জমিয়ে রাখে, আবার ক্যাশিয়ারের বেতন ওখান থেকে দেওয়া হয়। খুবই দারুণ একটা সিস্টেম, খুবই অ্যাপ্রিসিয়েটেবল। এবং এটা করে ওরা অনেক কিছু করেছে, ওদের হয়তো বা স্কুলের বেতন দিচ্ছে বাচ্চাদের, বা হচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে সেখানে কোনো টাকা পয়সা কন্ট্রিবিউট করছে, বাসার জন্য একটা ফার্নিচার কিনছে। তো সিস্টেমটা খুবই স্টেবল। কিন্তু এই স্টেবল সিস্টেমটার মধ্যে সমস্যাটা কোথায় বাঁধলো, যখন ও দেখা যাচ্ছে ওই সমিতি থেকে ধান নিয়ে সে আলু লাগাইছে। আলু লাগানোর পরে আলু তো সে অনেক কষ্ট করে ইয়ে করছে, কিন্তু দেখা গেল যে আলুর সিজনটা যখন আসলো, মার্কেটিংয়ের বা যখন বিক্রি করার সময়টা আসলো, ওনার কাছ থেকে মহাজন হয়তো বা আলুটা কিনে নিয়ে যাচ্ছে 7 টাকা বা 8 টাকা কেজি দরে, কিন্তু ওটা কিন্তু আমরা আবার ঢাকাতে কিনতেছি 20-25 টাকা 30 টাকা কেজিতে। তো এই যে উনি যে লসটা খাচ্ছে, ওনার তো প্রত্যেক কেজি মানে প্রোডাকশন কস্ট যেটা, তার কিছুই উঠতেছে না, বরং তার আরও ক্ষতি হচ্ছে। তো আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম এবং বলে যেটা বুঝলাম যে উনি আলুগুলো গুছায় রাখছে, ওনাদের উঠোন যেটা আছে উঠোনের পাশে আলুগুলো গুছায় রাখছে যে কাউকে এগুলোকে ওনারা ফেলে দিবে। তো ওনাদের চোখে তখন ভাইয়া এমন একটা মানে এটা বলার মতো না, এমন একটা অদ্ভুত বিষণ্ণতা যে এতদিন এত কষ্ট করে তারা নিজেরা সঞ্চয় করেছে সমিতিতে, সেই সমিতি থেকে লোন নিয়ে আলু চাষ করলো, ফুলকপি বাঁধাকপি চাষ করলো গত শীতের সময়টাতে। তো সেই ফসলগুলো যেগুলোকে বাচ্চার মতন করে আদর যত্ন দিয়ে বড় করেছে, সেগুলোর দাম পাচ্ছে না, সেগুলোকে ফেলে দিতে হচ্ছে, অথবা হয়তোবা সেগুলো বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য সেগুলোকে তুলতে পারে নাই, মাঠেই নষ্ট হয়ে গেছে। এই গল্পগুলো যখন ওনারা বলেন, ওনাদের চোখে যে বিষণ্ণতাটা থাকে, এটা আসলে পৃথিবীর অন্য কোন জিনিসের সঙ্গে তুলনা করা যায় না। তার মানে আমরা বলতে পারি যে এই জায়গাটাই কৃষকরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বিবর্ণনীয়, অনেক বেশি বিবর্ণনীয় ভাই। এবং আরেকটা সমস্যা যেটা, ওনাদের এই গল্পগুলো বা এই কথাগুলোকে না যারা নীতি নির্ধারণে বসে আছে বা যারা সমাধান করতে পারে, তাদের কাছ পর্যন্ত নিয়ে যাওয়ার চ্যানেলগুলো খুব কম। কারণ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কেউ ওই বাসা পর্যন্ত গিয়ে, মাঠ পর্যন্ত গিয়ে ওনাদের কথা শুনবে না। এবং আরেকটা সমস্যা যেটা হয়, ওনারা, আমি এতক্ষণ ধরে গল্প বলে আসছি কিষানীদের কথা, ফিমেল ফার্মারদের কথা। ওই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন বা হচ্ছে গিয়ে কৃষি কর্মকর্তা বলেন, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন কাজ করছে তারা সরাসরি কাজ করে পুরুষ কৃষকদের সঙ্গে। তো এখানে নারী কৃষকরা যারা এতখানি অবদান রাখছে ইকোনমিতে, যারা নিজেদের পরিবারকে পর্যন্ত তুলে আনতেছে একটা খারাপ অবস্থা থেকে ভালো ইকোনমিক কন্ডিশনের দিকে, তাদের কথা শোনার জন্য কিন্তু খুব বেশি মানুষ নেই। এবং তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেক বছর, অসময়ে বৃষ্টি হওয়ার জন্য, ফসল তুলতে না পারার জন্য, হঠাৎ করে অসময়ে বাজ পড়ার জন্য, বা হচ্ছে গিয়ে হঠাৎ করে গরম অনেক বেড়ে গেছে, এবং হ্যাঁ বন্যা আছে তার সঙ্গে। উত্তরের কথা বলছিলাম তো, এই জন্য বন্যার কথাটা কম আনলাম, যদিও ফ্ল্যাশ ফ্লাডে আপনি হয়তো বা দেখেছেন গত বছর কুড়িগ্রামের অনেক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আবার তারা দেখা যাচ্ছে রাখার জন্য গোডাউনও পাচ্ছে না, কারণ ওইসব জায়গাগুলোতে কোল্ড স্টোরেজ বা গোডাউন এগুলো খুবই কম। তাদের এই যে সমস্যাটা, মানে ক্লাইমেট চেঞ্জ এগ্রিকালচারে যে এত রকমের সমস্যা সৃষ্টি করছে, এবং সেটার জন্য একটা প্রতিষ্ঠিত এস্টাবলিশড সিস্টেম যেটা এতদিন পর্যন্ত উইমেনদেরকে এম্পাওয়ার করার কাজ করে গিয়েছে, সেটা ডিসরাপ্টেড হচ্ছে, এটার গল্পটা আসে না। তো এটা কিন্তু নীলফামারীর গল্প। এবার যদি আপনি একটু সাতক্ষীরার দিকে তাকান, সাতক্ষীরার অন্য অনেক রকমের সমস্যা আছে, সেগুলো নিয়ে আমরা বেশ অনেক সময় কথা বলি। আমার একটা সুযোগ হয়েছিল গত 2 বছর আগে সাতক্ষীরার যারা একদম অ্যাডোলেসেন্ট বয়সটা পার করছে ওরকম কিছু নারীর সঙ্গে ইন্টারাক্ট করে ওদের হেলথ কন্ডিশন সম্পর্কে শোনার জন্য। তো আমরা নর্মালি তো দেখি বেশিরভাগ ক্ষেত্রে যখন নিউজ হয় তখন এই কথাটা বলাই হয় যে ওখানকার স্যালাইনিটির জন্য ওদের জরায়ু কেটে ফেলার যে প্রবণতাটা সেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং ওরাও এটা মানে স্বীকার করেছে। যতজনের সঙ্গে আমরা কথা বলেছি ওরা বলেছে যে হ্যাঁ আমরা এটা করি বেশিরভাগ ক্ষেত্রেই, বা আমি নিজে হয়তো করিনি কিন্তু আমি এমন কাউকে চিনি যে এটা করেছে। সো ওরা এটা স্বীকার করছে। কিন্তু যখন আমি ওখানকার যিনি আরএমও আছেন সরকারি হাসপাতালের, ওনার কাছে গেলাম, উনি পুরো বিষয়টা একদমই অস্বীকার করে গেলেন। কেন? কারণ যেহেতু এটা ইলিগাল, এটা তো মানে সরকারি হাসপাতালে ডাক্তারদেরকে দিয়ে করানো যায় না। তো ওনারা যেটা করেন সেটা হচ্ছে গিয়ে
একটু টেবিলের নিচ দিয়ে বা অন্য কারোর মাধ্যমে হাতুড়ে ডাক্তার যারা, যেটা আরও ক্ষতিকর, তাদের মাধ্যমে এই অপারেশনটা করায়। যার জন্য হচ্ছে কি, একে তো মানে তার হেলথের একটা অনেক বড় রিস্ক থেকে যাচ্ছে ইনফেকশনের জন্য, আবার সারা জীবনের জন্য তার একটা বড় ক্ষতি হচ্ছে, এবং এটা নিয়ে তাকে না অ্যাওয়্যার করার কেউ নেই। ওই মেয়েটার বয়স সর্বোচ্চ কত, 17, 18, 19, 20, ওই বয়সে ওদের কাছে তো এত বেশি পরিমাণ রিসোর্সও নেই যে ওকে গিয়ে কেউ বলবে তুমি যদি এটা করো সামনে তোমার হরমোনের এই সমস্যা হতে পারে, তোমার প্রেগনেন্সিতে এই সমস্যা হতে পারে, বা তুমি নাও হতে পারো, এগুলো ওদেরকে বলারও কেউ নেই। কিন্তু যাদের আসলে এগুলো নিয়ে কাজ করার কথা ছিল, তারা এই তথ্যগুলোকে চেপে যাচ্ছে, তারা এই তথ্যগুলো নিয়ে ইভেন সরকারি ডেটাবেজও আপনি এই ধরনের তথ্যগুলো খুব কম পাবেন, কারণ তারা দিতেই চায় না, কারণ তাদের চাকরির জন্য একটা খারাপ ইমপ্রেশন। তো দেখেন, নিজেদের পিঠ বাঁচানোর জন্য এত বড় একটা জনগোষ্ঠীর কি বিপুল পরিমাণ ক্ষতি করা হচ্ছে, এবং এটা বছরকে বছর বাড়ছে, কারণ স্যালারিটি বাড়ছে। তার মানে আপনি যদি বলতে চান, আমি যদি একটু সংক্ষেপে বলি যে আসলে ক্ষতিগ্রস্ততার মেইন কেন্দ্রবিন্দু বা প্রধান কেন্দ্রবিন্দুই কিন্তু চরিত্র হিসাবে নারী চলে আসছে। আমরা দেখলাম নারী কৃষকের যে ন্যায্যতার অধিকার খর্ব হলো, এবং সাতক্ষীরার যে মহিলাটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, কারণ জলবায়ু পরিবর্তনের একটা বড় একটা আছে। তো এই প্রেক্ষাপটে আপনার আমি একটু ঝুমুর কাছে আসি, যে আপনি তো অনেক দিন ধরে ক্লাইমেট জাস্টিস এবং জেন্ডার জাস্টিসের একটা টপিক কাজ করছেন, দুটোর সংযোগটা আসলে কোথায়, আমরা সংযোগটা কোথায় দেখব এই প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে? হ্যাঁ, আপু অলরেডি যেই গল্পগুলো বললো, সেটাকে যদি আমি অন্য 3টা গল্প নিয়ে বলি, 3টা মায়ের গল্প নিয়ে বলি। প্রথম, কুড়িগ্রামের একটা চরে, যেখানে 17 বছরের এক শিশু আরেক 3 বছরের এক শিশুকে নিয়ে এসেছে, যেটা তার বাচ্চা। কেন জিজ্ঞেস করলাম ওই বাচ্চার মাকে, বললেন যে স্কুল কলেজ নাই, চরে থাকে, কি করবো এই মেয়েকে ঘরে রেখে, বিয়ে দিয়ে দিয়েছি। আরেক গল্প, সাতক্ষীরার, অ্যাগেন 17 বছর বয়স, 2 বছরের একটা বাচ্চা আছে। আবার গেলাম মায়ের কাছে, কেন বিয়ে দিলেন, আপনি কি জানেন না আপনার মেয়ের কত ক্ষতি হতে পারে? মা বললেন যে আমার মেয়ে তো 30-এর পরে মা হতে পারবে না, তাহলে আমার তাকে বিয়ে দিতেই হবে যদি তার আসলে বাচ্চা হতে হয়, না হলে তো তাকে তার হাজবেন্ড ঘরে রাখবে না। থার্ড, এক মায়ের গল্প, যে রাত 2টায় পানি আনতে যায়, কারণ সারাদিন তাকে অনেক কাজ করতে হয়, রাত 2টায় পানি আনতে যায়, ওখানে অনেক লম্বা লাইন, বান্দরবনের একটা গল্প। 5টা পর্যন্ত তার পানি কালেক্ট করতে হয়, সে যদি একটু লেট করে ফেলে 5টার দিকে আসতে হয়, তারপরে 1 ঘন্টা ঘুম হয়তো বা, তারপরে আবার সকালে ঘুম থেকে উঠে পুরো ফ্যামিলি দেখতে হয়। সো এই 3 জনের, যদিও এটা নারীর সমস্যা, কিন্তু আপনি এই 3টা সমস্যা কোথা থেকে আসছে যদি দেখেন, 3টাই ক্লাইমেট চেঞ্জের থেকে আসতেছে। স্যালাইনিটি, বন্যা, যে কারণে কুড়িগ্রামে তাকে চেঞ্জ করতে হচ্ছে চর, কিংবা হচ্ছে আপনার পানির সমস্যা, 3টাই আসলে ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে। সো আমরা যখন ক্লাইমেট চেঞ্জকে সমস্যা হিসেবে দেখি, আমরা আসলে ক্লাইমেট চেঞ্জকে একটা সমস্যা হিসেবে দেখি না, ক্লাইমেট চেঞ্জকে আমরা দেখি হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে, যে অনেক সমস্যা, আপনি সমস্যা ধরেন, কোনো না কোনোভাবে ক্লাইমেট চেঞ্জকে আমি রিলেট করে দিতে পারবো। সো আমার কাছে নারীর প্রতি যে অন্যায় বলি, শুধুমাত্র এই যে গল্প, এগুলো খুব রুরালের গল্প, কিন্তু লিডারশিপেও আসেন। লিডারশিপেও আমার যেটা হচ্ছে যে ওয়ার্ল্ডে এই বছর আমরা একটা রিসার্চে দেখলাম 5.7 ট্রিলিয়ন প্রতি বছর কেয়ার ওয়ার্ক থেকে আসতেছে। কে করতেছে? মেজরিটি নারী। আমরা ওটাকে জিডিপিতে ধরতেছি না। তো তাহলে লিডারশিপেও আমি নারীকে ইনক্লুড করতে পারতেছি না। অ্যাগেন ক্লাইমেট চেঞ্জের কারণে কেয়ার ওয়ার্ক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আমরা জাস্ট ট্রানজিশনে অনেক আলোচনা করি। তাহলে আমার জন্য ক্লাইমেট জাস্টিস যদি কথা বলতে হয়, আমার জেন্ডার জাস্টিস নিয়ে কথা বলতেই হবে, বা ভাইস ভার্সা। জেন্ডার জাস্টিস নিয়ে কথা বলতে হলে আমার ক্লাইমেট জাস্টিস ছাড়া কোনো উপায় নাই। তার মানে দুইটার সংযোগটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই, একদম। তো খুবই সুন্দর, এবং আপনাদের কাজের অভিজ্ঞতা থেকে উদাহরণ অলরেডি শেয়ার করেছে, খুবই চমৎকার উদাহরণ আপনিও অলরেডি শেয়ার করেছেন। এরকম কি আরো, মানে আমি আরেকটু যদি স্পেসিফিকলি আপনার কাছে একটা উদাহরণ জানতে চাই, যে কাজের অভিজ্ঞতা থেকে এমন কোনো উদাহরণ যেটা এই দুইটার সংযোগ, মানে ক্লাইমেট জাস্টিস এবং জেন্ডার জাস্টিস দুটাকে সংযোগটাকে সৃষ্টি করতে পারে, বা এরকম কোনো কিছু আছে? যেমন আপনি বান্দরবনের একটা উদাহরণ টেনে আনলেন, কিংবা কুড়িগ্রামের একটা উদাহরণ, মানে দুটোকে একসাথে করে যদি আমরা একটা উদাহরণকে আপনার কাছ থেকে চাই, আপনার কাজের অভিজ্ঞতার মধ্যে, বা আপনি যেহেতু এতদিন আপনি ফিল্ড ওয়ার্কও করেন অনেক, আমি জানি ব্যক্তিগতভাবে, সো
এইটার মাধ্যমে যদি আপনি এরকম কোনো একটা এস্টাবলিশ করতে চান, যে দেখেন যে যেটার মাধ্যমে দুইটাই প্রতিষ্ঠিত হচ্ছে বা দুইটা আসলে প্রতিষ্ঠিত করা দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে, সেক্ষেত্রে আমি আসলে লিডারশিপে যাব, যে আমি অনেক বেশি পলিসি নিয়ে কাজ করি, ফিল্ডে কাজ করা হয় কিন্তু কম, পলিসি নিয়ে বেশি কাজ করা হয়। আমরা যেটা দেখি, আপু যেটা বললো যে ফিল্ডে অনেক বেশি নারী কাজ করতেছে, সেই জিনিসটা না আমরা হচ্ছে ডিসিশন মেকিং এ ওই নারীকে দেখতে পাচ্ছি না। আপনি মেয়রের কথা বলবেন, যে না সরি মেম্বারের কথা বলবেন গ্রামের, আরে নারী মেম্বার আছে, কিন্তু তার কাজটা করতেছে কে? তার হাজবেন্ড তাকে ইনফ্লুয়েন্স করতেছে, বলতেছে তুমি নারী হিসেবে কিসের মেয়র হবা। আপনি 50টা আসন রাখার কথা বলেন, সেম ওই আসনগুলো আসলে শুধুমাত্র টিক মার্ক দেওয়ার জন্য হচ্ছে, এম্পাওয়ারমেন্টের জন্য হচ্ছে না। এবং এই প্রত্যেকটা নারী এম্পাওয়ারমেন্টকে আপনি ক্লাইমেট লেন্স থেকে দেখেন, যে ক্লাইমেট চেঞ্জের কারণে এই এম্পাওয়ারমেন্টটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার জন্য এই উদাহরণটা আমি বলবো এম্পাওয়ারমেন্ট, যেখানে ক্লাইমেট চেঞ্জ আসলে এটাকে আরো বেশি হিন্ডার করতেছে। আমরা তো অনেক কথাই শুনলাম আর কি, হ্যাঁ, এখন আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ এজেন্ডা, যেটা হচ্ছে যুবদের ভূমিকা। আমরা জানি বাংলাদেশ অনেক সম্ভাবনার একটি দেশ, এবং এই দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী এখন আমাদের মতো তরুণ নাগরিক, যারা কিনা আগামীর বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে। এবং এই বাংলাদেশকে নিয়ে ভাবার একটা জায়গাই হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে ভাবা। হ্যাঁ, তো বৈশ্বিক প্রেক্ষাপটে আমি যদি ঝুমুকে বলি, যেহেতু ঝুমু সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হয়েছে, যুবদূত, আমি যদি ওকে প্রশ্ন করি যে বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে ক্লাইমেটের সমস্যার মূলটা কোথায়, আপনি কি মনে করেন? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা ক্লাইমেট চেঞ্জকে, মানে আমি ছোটবেলা থেকে ক্লাইমেট চেঞ্জকে যেভাবে শিখেছি সেটা হচ্ছে দূষণ হচ্ছে তুমি রাস্তায় কফথুতু ফেলাচ্ছ, এটা আমার বইতে এরকম ছিল, যে কারণে দূষণ হচ্ছে, দূষণের কারণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গাছ লাগাইলে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, দূষণ শেষ হয়ে যাবে। কিন্তু কাজ করার প্রেক্ষিতে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা আসলে হচ্ছে যে আমরা এমন একটা সিস্টেম ক্রিয়েট করে রেখেছি, যে সিস্টেমটা আসলে ক্লাইমেট চেঞ্জকে অ্যামপ্লিফাই করতেছে। কেমন? কারণ প্রথমত হচ্ছে এই যে ক্যাপিটালিস্ট সিস্টেম, আমার মূল টার্গেটটাই হচ্ছে কত বেশি কয়লা বেচে কত বেশি টাকা উপার্জন করতে পারবো। কিংবা এই মুহূর্তে বিগ টেকের যদি কথা বলি, প্রতিনিয়ত আমরা এই যে চ্যাটজিপিটি ইউজ করতেছি, কি পরিমাণ পানি আমার ক্ষয় হচ্ছে, যেখানে আমরা এতক্ষণ এক নারীর কথা বলছিলাম যে খাওয়ার পানি পাচ্ছে না, সেখানে প্রতিনিয়ত কোটি কোটি টনে পানি যাচ্ছে শুধুমাত্র ডাটা সেন্টার কুলিং করার জন্য। এবং এই টাকা কার কাছে যাচ্ছে আপনি আঙ্গুলে গুনতে পারবেন, 10 জন 20 জনের কাছে। এবং আমি আপনাকে নাম বলতে পারবো, এই 10 জন 20 জন এই মুহূর্তে রিচেস্ট পারসন। এবং বিলিয়ন আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না যে দ্য ডিফারেন্স বিটুইন মিলিয়ন অ্যান্ড বিলিয়ন, যখন ডলারে হিসাব করি হিউজ। একটা মানুষ কোনোভাবে ইথিক্যালি বিলিয়ন কামাইতেই পারে না। সো সেই ক্ষেত্রে আনএথিক্যাল ওয়েতে এই যে ক্যাপিটালিস্ট সিস্টেমটাকে, কারা এই ক্যাপিটালিস্ট সিস্টেমের সাথে জড়িত, আপনি যদি একটু স্পেসিফিক ভাবে বলেন। বিগ টেক, ফসিল ফিউল ইন্ডাস্ট্রি, বিগ প্লাস্টিক ইন্ডাস্ট্রি, অয়েল ইন্ডাস্ট্রি, বিগ লাইক ফিশিং কোম্পানিজ, এরা হচ্ছে ক্যাপিটালিস্ট। মানে আমরা বলতেই পারি যে উন্নত বিশ্ব, যারা উন্নত বিশ্ব তো অবশ্যই, কারণ আপনি যদি দেখেন টপ 50 টপ 50 কি বলবো কোম্পানিজ, কর্পোরেট কোম্পানিজ, 40 হচ্ছে আপনার গ্লোবাল নর্থ থেকে, মেজরিটি ইউএসএ থেকে। সো আমি বলতেই পারি, এবং আমি বলবো যে ইউএসএ হচ্ছে মেজর প্রোডিউসার, চায়না মেজর প্রোডিউসার, অ্যান্ড তারাই হচ্ছে এই ক্যাপিটালিস্ট সিস্টেমটাকে বাঁচায় রাখতেছে। যদিও চায়না নিয়ে, তার মানে এটা হচ্ছে, যদি আমরা যদি একটু বলি যে বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে সমস্যাটা সিস্টেমেই প্রবলেম, এটা একটা সিস্টেমেটিক প্রবলেম অবশ্যই। এবং শুধুমাত্র ভাই ক্যাপিটালিস্ট সিস্টেম না, আমরা একটা নিউ কলোনিয়াল সিস্টেমও কন্টিনিউ করতেছি, সেই সিস্টেমের প্রবলেম। আমরা এখনো সাদা চামড়া দেখলে খুশি হয়ে যাই, একটা ছবি তোলার জন্য পাগল হয়ে যাই, কিন্তু আমরা নিজেরা মেন্টালি, আমি নিজে সহ বলবো যে আমরা নিজেরা মেন্টালি অলরেডি এখনো ওই যে কলোনাইজড এই কনসেপ্ট থেকে বেরোতে পারিনি। একদম সেই কারণে হচ্ছে আমাদেরকে কলোনাইজ করা অনেক বেশি ইজি হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি আমি একটু অমিকে সরাসরি করি আর কি, সেটা হচ্ছে যে জলবায়ু বিষয়ক যে নীতি এবং সিদ্ধান্ত গ্রহণে আমাদের যুবদের অনেক চ্যালেঞ্জ
পোহাতে হয়। তো আপনি যদি বলেন যে কি ধরনের চ্যালেঞ্জ, এবং আপনি কি মনে করেন এখানে যুবদের সুযোগ আছে কোনো কাজ করার, বা কোনো সুযোগ তৈরি হয়েছে নীতির ক্ষেত্রে? আপুর কথা থেকে একটু আসি। এই যে আমরাই আমাদেরকে এখনো বুঝাতে পারিনি যে আমরা এখন আর কলোনাইজড না। 200 বছর আগে ছিলাম, এখন আর না। 200 বছর কিন্তু পার হয়ে গেছে, ব্রিটিশ চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু আমাদেরকে বুঝাতে পারিনি। একইভাবে আমাদের যারা পূর্বসূরি আছেন তাদের মাথার মধ্যেও না এখনো পর্যন্ত এটা ঢুকেনি যে আমার কথাই শেষ কথা না, আমার পরের প্রজন্ম যারা, তাদের জন্য যখন আমি সিদ্ধান্ত নিচ্ছি তাদের কথারও একটা গুরুত্ব আছে। মানে ব্যাপারটা এরকম যে আমি রান্না করছি আমার ছেলে বা মেয়ের জন্য, কিন্তু আমি রান্না করছি আমার পছন্দের পদটা। আমি রান্না করছি যে মাছটা আমি খেতে পছন্দ করি, যে মাংসটা আমার খুব পছন্দ, যে মিষ্টিটা আমার খুব ভালো লাগে, আমি সেটাই কিনছি। খাবে কিন্তু তারা। সো ডিসিশন মেকিং এর পার্টটা হলো, হ্যাঁ যদি তুলনা করেন অনেকটা এরকম যে আমরা ডিসিশন নিচ্ছি কাদের জন্য, যারা যুব তাদের জন্য, যারা শিশু অর্থাৎ যারা পরবর্তীতে এই বয়সটাতে আসবে, নেতৃত্বে আসবে তাদের জন্য। কিন্তু যে সিস্টেমটা আমরা তৈরি করেছি সিদ্ধান্ত নেওয়ার, বা যেই জায়গাটা আমরা বানাচ্ছি পলিসির মাধ্যমে, এই প্রত্যেকটাই ডমিনেটেড বাই নট দ্য ইউথ, নট দ্য অ্যাডোলেসেন্ট, বাট দ্য এল্ডার্স, যারা কিনা এই পুরো সমস্যাটাকে সৃষ্টি করেছে। আমি যদি শুধুমাত্র বাংলাদেশের বাবলটাতেই এখন চিন্তা করি, বাংলাদেশে আজকে এই যে র্যাপিডলি এখন ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে, এটার পেছনে সব থেকে বড় কারণটা কি? আমরা হঠাৎ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে চলে গিয়েছি, কোনো কিছু ভাবিনি, যেখানে জায়গা পেয়েছি সেখানে একটা বড় বড় কারখানা বানিয়ে ফেলেছি। মনে হচ্ছে আচ্ছা ইনভেস্ট করলে টাকা আসতেছে, ইনভেস্ট করি, আরও বেশি বেশি করে ইনভেস্ট করেছি। নদী থাকুক বা না থাকুক, উই ডোন্ট কেয়ার। একটা নদীতে যদি আমি বালু ফেলে, মাটি ফেলে ভরাট করে ওখানে একটা বিল্ডিং বানিয়ে ফেলতে পারি, একটা খালকে যদি আমি ভরাট করে ওখানে একটা বিল্ডিং বানিয়ে ফেলতে পারি, সেখানে একটা ইন্ডাস্ট্রি দিতে পারি, আমার কাছে টাকা আসছে। হু কেয়ারস অ্যাবাউট রিভার? কার লাগবে? মাছ কেন লাগবে? মাছ তো আমি বাজার থেকে কিনি, আমার নদী কেন লাগবে? তো এই কাজগুলো যারা করে এসেছে এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত না তারাই ডিসিশন নিচ্ছে, এখনো পর্যন্ত তারাই চিন্তা করছে দেশের জন্য কি ভালো হবে, পরিবেশের জন্য কি ভালো হবে, নতুন প্রজন্মের জন্য কি ভালো হবে। আমি যদি বলি যে যুবদের এই ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ পোহাতে হচ্ছে, অনেক বেশি চ্যালেঞ্জ। এবং আমি আরেকটা প্রশ্নে আসবো, এখন একটু পরেই আসবো, যে এবার আমাদের জন্য একটা সাফল্য, কারণ এনডিসি 3.0-তে আমরা দেখেছি যে যুবদের নিয়ে আমরা অনেক কিছু দিতে পেরেছি এবং যুবদের কথাগুলো আমরা তুলে দিতে পেরেছি, সেই প্রেক্ষাপটে আসবো। তবে তার আগে আমি আরেকটু যদি ছোট করে সংক্ষেপ করে আরেকটু জিজ্ঞেস করি, যে কেউ উত্তর দিতে পারেন আপনারা, ক্লাইমেট জাস্টিস এবং জেন্ডার জাস্টিস অগ্রসর করতে যুবদের ভূমিকা কিভাবে দেখছেন, যদি বাংলাদেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে? যে কেউ বলতে পারেন। কারণ আমি যদি একটু ছোট করে সংক্ষেপে বলি, আমি যখন অ্যাক্টিভিজম করতাম, ভলেন্টিয়ারিজম করতাম 2012-11 সালে, তখন কিন্তু বাংলাদেশে এত ক্লাইমেট জাস্টিসের মুভমেন্ট ছিল না, তখন এত অ্যাক্টিভিস্ট ছিল না। এখন সোহানুর রহমানের মতো বা ঝুমুর মতো বা অমির মতো, সিয়ামদের মতো তরুণরা, এবং খুবই ইন্সপায়ারিং যে সাতক্ষীরা থেকে ছেলেরা উঠে আসছে সরকারি লেভেলে বা মাঠ পর্যায়ে তাদের কথাগুলো শোনানোর জন্য। তো আপনারা কি মনে করেন যে আসলে যুবদের ভূমিকা কিভাবে দেখছেন? যে কেউ বলতে পারেন। হ্যাঁ, আমি জিনিসটাকে যেভাবে দেখি যে আমাদের আগেও মুভমেন্ট ছিল এবং আমাদের পরেও মুভমেন্ট হবে, এবং বাংলাদেশের ইতিহাস এমন একটা ইতিহাস যেখানে আপনি প্রবলেম দেখেন যেটাই হোক, সলিউশন দেখেন ইউথ, অ্যান্ড এই সিস্টেমটাই আমরা রান করে আসছি। তারপরেও কেন আমাদের অন্য একটা ডিফারেন্ট প্রবলেম নিয়ে রাস্তায় নামতে হয়? কারণ হচ্ছে আমরা ইউথরা সবসময় থেকে, যেটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, যে প্রবলেম দেখতেছি, সলভ করতেছি, তারপর আবার নিজের জায়গায় ফেরত যাচ্ছি, গ্রেট। কিন্তু কিছু জায়গায় আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওই লিডারশিপটা কন্টিনিউ করা। আমরা অনেক ক্ষেত্রে সেই লিডারশিপটা কন্টিনিউ করি নাই। আপনি সেটা একদম বাম থেকে চিন্তা করতে পারেন, কিন্তু খুব রিসেন্ট ঘটনা থেকেও যদি আমরা চিন্তা করি, এবং সেই জায়গা থেকে এসে আমাদের যেটা হচ্ছে যে ইউথরা অনেক কিছু করতেছে, কিন্তু এটাকে লিডারশিপে নিচ্ছি না, যে ডিসিশন মেকিং আবার ওই আপু যেটা বললো সেখানেই ফেরত যাচ্ছে। মানে কি যুবদের থেকে লিডার তৈরি হচ্ছে না? যুবদের থেকে অবশ্যই লিডার তৈরি হচ্ছে, কিন্তু আমরা ডিসিশন মেকিং এ যেতে যেতে নিজেদের ওই যুব ফেজটা পার করে ফেলছি। কিংবা আমি যখন ডিসিশন নিচ্ছি, আমাকে ওই জিনিসটা মাথায় রাখতে হচ্ছে যে
আলটিমেট ডিসিশন মেকিং আমার কাছে না। কিন্তু এটা এখন চেঞ্জ হচ্ছে, আমি দেখতেছি যে একটা নতুন পার্টি লিটারালি আমাদের এখন ফর্ম হচ্ছে এবং তারা লিডারশিপ নিচ্ছে। আমি বলবো এটা চেঞ্জ হচ্ছে। অ্যান্ড আমি যখন ক্লাইমেট অ্যাক্টিভিজম শুরু করি তখন আমি যুব এটা প্রতিষ্ঠা করতে আমার 2 বছর সময় লাগছে। এখন এটা লাগে না, এখন সব জায়গায় ওকে চিন্তা করা হয় যে ওকে আমার ইউথরা আছে কিনা, এটা একটা ম্যান্ডেট হয়ে গেছে। একদম একদম। এবং বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে যুবদেরকে এখন বিভিন্নভাবে সুযোগ দেওয়া হচ্ছে, বিভিন্ন এনজিওরা বিভিন্ন ধরনের কাজ করছে, সরকার যুবদেরকে নিয়ে কাজ করছে, এবং এটাই কিন্তু আমাদের পরিবর্তন, এবং এই পরিবর্তনটার জন্যই আমরা বেঁচে আছি এবং বাংলাদেশ আশা করি এগিয়ে যাবে। আমি তো যদি একটু একটু অ্যাড করো প্রশ্নটার সঙ্গে। প্রথমত হচ্ছে কি অবস্ট্যাকল নিয়ে আমরা কথা বললাম, কিন্তু আমাদের জেনারেশনের যে যুবরা আছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে, তাদের একটা বড় সুবিধা কি, আমাদের ওই অবস্ট্যাকলগুলোকে আমরা মাঝে মধ্যে অবস্ট্যাকল ভাবি না, কারণ আমাদের কাছে মনে হয় যে যদি আমি এটাকে ভেবে থেমে থাকি, আমি এখানেই থেমে থাকবো, আমার আর আগানোটা হবে না। এবং এটা যে শুধু ঢাকার জন্য সেটা না, আপনি সাতক্ষীরা দেখেন, খুলনা দেখেন, উত্তরবঙ্গ দেখেন, সব জায়গাতে সেম। এবং আমাদের জেনারেশনের আমার মনে হয় বেশ বড় একটা প্রাইডের ব্যাপার হচ্ছে আমাদের এই জেনারেশনের যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক বেশি কথা বলে বা যে লিডাররা উঠে আসছে, তারা বেশিরভাগ এই জায়গাগুলো থেকে উঠে আসছে যেখানে সমস্যাটা সব থেকে বেশি, যেখানে এই সমস্যার স্যাচুরেশনটা এত বেশি পর্যন্ত চলে গেছে যে ওকে কথা বলতেই হতো, ওর জন্য ও ছাড়া আর কারোর কথা বলার ছিল না। সো ওই জেনারেশনে ও যদি কথা না বলে, ওখান থেকে আর কেউ আসলে কথা বলার নাই। এটা একটা। আর দ্বিতীয়টা যেটা ভাইয়া, লিডার তৈরি হচ্ছে নাকি হচ্ছে না, লিডার তৈরি হচ্ছে। সমস্যা যেহেতু অনেক বড়, আমরা আমাদের একজন সিনিয়র একজন অ্যাক্টিভিস্ট খুব সুন্দর এই কথাটা বলেন যে সংকট যত বড় তার সম্ভাবনাটাও তত বেশি। তো সংকট যেহেতু এখন অনেক বেশি বড় হয়ে গিয়েছে গ্লোবালি এবং ন্যাশনালি, দুই জায়গাতে আসলে লিডার তৈরি হচ্ছে। কিন্তু ওই যে একটা কলোনিয়াল মাইন্ডসেট থেকে গেছে যে তৈরি হচ্ছে ঠিক আছে, কিন্তু ওকে কি আমি জায়গা দেবো নাকি দেবো না। ইভেন যদি আপনি এখন আমাদের ন্যাশনাল যে পলিটিক্যাল সিনারিও সেদিকেও তাকান, সেখানেও কিন্তু আস্তে আস্তে নতুন লিডার আসছে, কিন্তু নতুন লিডারকে ইকুইপ করার মতন আমার মাইন্ডসেট আছে কিনা, আমার রাষ্ট্রের মাইন্ডসেট আছে কিনা, এটা একটা অনেক বড় প্রশ্ন। একদম, এখানে রাষ্ট্রের অনেক কিছু ভূমিকা নেওয়ার আছে। ওই মাইন্ডসেটটাকে চ্যালেঞ্জ করতেই কিন্তু আমরা এখন কাজ করছি। ইচ এন্ড এভরি স্টেপ আমরা এই মাইন্ডসেটটাকে চ্যালেঞ্জ করছি যে নিউ লিডার্স আর কামিং, তুমি ইকুইপ করবা কি করবে না সেটা তোমার ব্যাপার, বাট যদি তুমি না করো ইউ আর ভ্যালিডেটেড এন্ড ইউ আর আউট। বাট এই নতুন মানুষরা থাকবে এখানে। একদম। এবং আমাদের এই জাতীয় পর্যায়ে আপনাদের মতো লিডারদের আসাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আরেকটু বৈশ্বিকভাবে আরেকটু ডিপলি যদি চিন্তা করি, আমরা সবাই জানি যে প্রতি বছর কনফারেন্স অফ পার্টি, যেটাকে আমরা বলি কপ সম্মেলন আর কি, তো কপ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই বছরও ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে। যদিও অনেক সমালোচনা হচ্ছে, অনেক বাতাসে অনেক খবর ভেসে বেড়াচ্ছে, তারপরেও আমরা জানি যে আপনারা দুজন অবশ্যই বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কপ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তো আমি অমির কাছে জানতে চাই যে আপনি তো 2023 সাল থেকে কপ সম্মেলনে অংশগ্রহণ করছেন, যেটা প্রথমে 2023 সালে আমি যদি মনে করার চেষ্টা করি সেটা দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল, গত বছর হয়েছিল বাকুতে, আজারবাইজানের রাজধানী বাকু, আর এই বছর ব্রাজিলের বেলেমে। তো দুটো বছরের কপ অনেক কিছু, একটি মরু অঞ্চলে যদি চিন্তা করি, আরেকটি এশিয়ার একটা প্রত্যন্ত একটি দেশে অনুষ্ঠিত হয়েছিল, এবছর একদম দক্ষিণ আমেরিকাতে। সো অভিজ্ঞতাটা যদি বলি, আপনার তো বিশাল একটা অভিজ্ঞতা থাকার কথা। বিশাল অভিজ্ঞতা আসলে বলা যায় না। অভিজ্ঞতাটা যদি আমি একটু বলি যে আপনি অভিজ্ঞতাটাকে যদি মানদণ্ড হিসেবে মূল্যায়ন করেন, আপনি কি শিখেছেন এবং আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনার আউটকামগুলো এসেছে কিনা। এক্ষেত্রে ভাই সলিম স্যারকে প্রথমেই কোট করতে হয় যে প্রথম কয়েকটা কপ তোমার যাবে শুধুমাত্র কপে কি হচ্ছে এটা বুঝতে, এবং আসলেই সেটা হয়েছে। প্রথম কয়েকটাতে যখন আমরা যাই, বিশেষ করে আমার প্রথমটা আমার কাছে বেশ অনেকটা ওভারওয়েলমিং লেগেছিল, কারণ কাইন্ড অফ প্রথমবার এরকম একটা দেশে যাওয়া, সেখানে গিয়ে একদম নতুন ধরনের একটা কনফারেন্সের সঙ্গে পরিচিত হওয়া, এটা একটু কঠিন ছিল। তবে কপের বেশ কিছু জায়গাতে আমার অভিজ্ঞতা বেশ দারুণ। প্রথমত তো একটু আগে যেটা বলছিলাম যে গত বছর
সম্ভবত সুইজারল্যান্ডের ছিল। সুইজারল্যান্ডের একজন রিসার্চার, ও জানতে চাচ্ছিল যে বাংলাদেশে আমরা আসলে কোন ধরনের সমস্যা ফেস করি এবং সেখানে আসলে ইয়াং পিপলরা কি করে, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। গত বছর আমার সঙ্গে আমার আরেকজন সহযোদ্ধা ছিল, রিচি, তো ও আর আমরা দুজন মিলে ওনার সঙ্গে কথা বলছিলাম, ওই রিসার্চারের সঙ্গে, এবং কী কী ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো আমরা তো এগুলো নিয়ে সবসময় কথা বলেই থাকি, উই আর ভেরি নর্মাল, আমরা খুব নর্মাল ভয়েসে সমস্যাগুলো নিয়ে কথা বলছি। এখানে যে সমস্যাগুলো নিয়ে একটু কথা বললাম, মোরালেস এরকমগুলো নিয়ে কথা হচ্ছিল। হঠাৎ করে যিনি শুনছিলেন উচ্চ স্বরে কেঁদে উঠলেন। ওর কাছে কোনো ধারণাই ছিল না যে ও পৃথিবীর এক প্রান্তে বাস করে আর পৃথিবীর আর এক প্রান্তে মানুষ এই ধরনের এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যায়। তো কপ নিয়ে আলোচনা তো অনেক হয়, উই নো দ্যাট, কিন্তু এই প্রথম আমি কপের এই হিউম্যানিটেরিয়ান সাইডটা দেখতে পেলাম, যেখানে বাংলাদেশের একদম শ্যামনগরের একটা গল্প শুনে সুইজারল্যান্ডের একজন রিসার্চার সে কেঁদে উঠলো, কারণ এই যে একই পৃথিবীতে এই দুই ধরনের অভিজ্ঞতা হচ্ছে, এটা ওকে খুব টাচ করেছে। সো এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা ছিল, কারণ নর্মালি কত টাইপের জায়গা, সেখানে আসলে এরকম ভাবে চিন্তা করা, এত নরম ভাবে কথা বলা বা এমন নরম চিন্তা করা, এরকমটা পাওয়া যায় না। বাট যদি এক্সপেকটেশনের কথা বলেন, আমাদের গ্লোবাল সাউথের এক্সপেকটেশনটা সবসময় এটাই থাকে যে আমাদের যে ন্যায্যতা, যে জাস্টিসের জন্য আমরা সবসময় কথা বলি, সেটার ডেলিভারিটা আমরা পাবো। কিন্তু কপের সিস্টেমটাই তো এরকম যে মানে সবগুলো দেশ একমত না হলে তারা সেখানে কোনো কিছুই ডেলিভার করতে পারবে না, এবং সেই সবগুলো দেশের মধ্যে তো পলিউটারও আছে, ভিকটিমও আছে, আবার হচ্ছে গিয়ে পলিউটারও আছে। তো এই সবাইকে এক জায়গাতে আনাটা একটা খুবই কঠিন কাজ, এবং সেই কঠিন কাজটা আমরা দেখে আসছি প্রত্যেকবারই হচ্ছে, এবং শেষ দিন এসে কোনো না কোনো একটা ডিসিশন আসছে যেটা কিনা আমাদের এক্সপেকটেশনকে কখনোই ফিল আপ করে না। যেমন গতবার আমরা প্রায় 3 ট্রিলিয়নের একটা ডিমান্ড নিয়ে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে সেটা মাত্র আসলো 300 বিলিয়ন। সো এইগুলো তো আসলে ওই যে 2 বিলিয়ন খাতা কলমেই থাকলো, কিন্তু আমাদের কাছে আর আসলো না। সেটা আবার নাকি 26 সাল থেকে আস্তে আস্তে আসা শুরু করবে, সেটাও এখনো পর্যন্ত ঠিকঠাক কিভাবে আসবে না আসবে। তো এই যে এত লম্বা ব্যুরোক্রেসি, এটা অনেক বেশি ক্লান্তিকর, অনেক বেশি ক্লান্ত লাগে মাঝে মধ্যে এই জিনিসগুলো নিয়ে যখন চিন্তা করা হয়, কথা বলা হয়, এবং যারা আসলে এগুলো আনার কাজ করে, এই ফান্ডিং মেকানিজমটা নিয়ে যারা কাজ করে, তাদের জন্য আমি শিওর এটা আরও বেশি ক্লান্তিকর। কিন্তু কপ আসলে আমাদের জন্য তো একটাই জায়গা, একটাই আসার জায়গা, কারণ বাংলাদেশের জন্য এইভাবে কথা বলার তো আর কোনো জায়গা আমি পাবো না, বা আমাদের পার্টির যে মানুষেরা আছে, পলিসি মেকাররা আছে, তারাও পাবে না যে আমার দেশের এই সমস্যাটা হচ্ছে বা এই ক্ষতিটা হচ্ছে তোমাদের কোনো অ্যাক্টিভিটির জন্য বা তোমাদের হিস্টোরিক্যাল একটা রেসপন্সিবিলিটির জন্য। এই রেসপন্সিবিলিটিটা তোমাদেরকে এখন নিতে হবে। এই যে ওদেরকে অ্যাকাউন্টেবল করা, ওদেরকে বলা, এই প্ল্যাটফর্মটা তো কপ আছে বলেই হচ্ছে, না হলে এটা কখনো হতো না। এই জন্য কপের অনেক হতাশার পরেও দিন শেষে আবারও আমরা আশা বলতে শুরু করি এটার জন্য। খুব সুন্দর একটা জায়গায় মিল খুঁজে পেলাম, এই কারণে আমি এই প্রশ্নটা ঝুমুকে করতে চাই। সেটা হচ্ছে যে ও বলছিল যে আসলে এই যে নীতি নির্ধারণের পর্যায়টায় জায়গায়, এবং আপনি অনেকদিন ধরে পলিসি নিয়ে বলেছেন যে কাজ করছেন, তো এই ধরনের কাজের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য দেখা যায় কপের মতো প্রেক্ষাপটে? একটু যদি বলেন, আপনি 2021 সাল থেকে কপে নিয়মিত যাতায়াত করেন, এবং এই নীতি নির্ধারণ পর্যায়টার জায়গায় এবং কপের মতো জায়গায় কি ধরনের জেন্ডার বৈষম্য তৈরি হয়? ওকে, খুবই মানে একদিক থেকে বললে খুবই ভিজিবল। আপনি প্রতি বছরের কপের একটা অফিসিয়াল ছবি তোলা হয় লিডার সামিটের সময়, লিডার সামিটের ছবিটা বের করে দেখবেন যে রেশিও 30-70 ইজ আ গুড রেশিও আমাদের মতে, কারণ এর থেকে কম হয়, বেশি হওয়ার সম্ভাবনা খুব কমই দেখি। তো সেক্ষেত্রে আমি অবশ্যই দেখি জেন্ডার বৈষম্য। কিন্তু এই ছাড়াও বেশ কিছু ছোট ছোট জিনিস হয়তো আপনি চিন্তা করবেন না, সেই জিনিসগুলো আপনাকে দেখতে হয়। আমি ক্লাইমেট ওমেন অ্যান্ড জেন্ডার কনস্টিটিউয়েন্সির সাথে কাজ করি। অনেক দিনের অ্যাক্টিভিজমের ফল হচ্ছে যে কপের ভেন্যুতে প্যাড অ্যান্ড ট্যাম্পনস ফ্রি থাকবে। তো এটার জন্য যে আপনাকে অ্যাডভোকেসি করতে হচ্ছে, এটাই আমার কাছে একটা বৈষম্য। আর বাট অবভিয়াসলি নাও কপ
কপ না, এসবি 58 থেকে আমরা এটা দেখতেছি, সো উইচ ইজ গুড অ্যান্ড আমি বলবো ওমেন অ্যান্ড জেন্ডার কনস্টিটিউয়েন্সির হিউজ সাকসেস। বাট অ্যাট দ্য সেম টাইম আমি ক্লাইমেট মুভমেন্টটাকে দেখি হচ্ছে ফেমিনিস্ট মুভমেন্টের একটা পরবর্তী ধাপ। আমরা ক্লাইমেট মুভমেন্টে এমন অনেক কিছু আনতেছি হচ্ছে ফেমিনিস্ট মুভমেন্ট থেকে, কেয়ার, এমপ্যাথি, জাস্টিস, এগুলো সবগুলোই হচ্ছে ফেমিনিস্ট মুভমেন্টের পিলার অ্যান্ড প্রিন্সিপাল। সো সেই জায়গা থেকে যদি বলি, ফেমিনিস্ট মুভমেন্ট সবসময় ছিল অ্যান্ড ফেমিনিস্ট মুভমেন্টের কারণেই হচ্ছে ক্লাইমেট মুভমেন্টটা আমি বলবো সামনে মুভ করতেছে অ্যান্ড হিউজ চেঞ্জেস আমি দেখতেছি। সো যদিও লিডারশিপে গ্যাপ আছে, বাট আই এম অলসো সিইং যে ফেমিনিস্ট মুভমেন্টে ওই লিডারশিপটাকে সামনে আগায় নিচ্ছে। যুবরা কি ধরনের ভূমিকা নিতে পারে আমি এই ধরনের পদক্ষেপে? একটা আমার ভাই অলরেডি নিচ্ছে, কারণ আপনি একটা জিনিস খেয়াল কপের করবেন, প্রেক্ষাপটে অবশ্যই বলতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, কপ নিয়ে তখন থেকেই ম্যাসিভ একটা ইন্টারেস্টের জায়গা ক্রিয়েট হয়েছে যখন থেকে গ্রেটা ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করলো হাউ ডেয়ার ইউ। ওই সময়টার পর থেকে কিন্তু মোটামুটি একটা ম্যাস মুভমেন্ট, ম্যাস পিপল যারা হয়তো জলবায়ু নিয়ে কাজ করে নাই, কথা বলে নাই, তাদের মধ্যে একটা আগ্রহ আসলো। এই ছোট্ট একটা মেয়ে আমেরিকার প্রেসিডেন্টের প্রশ্ন করতেছে, তোমার সাহস কত? সো এটা একটা বেশ বড় ইন্টারেস্টের জায়গা ক্রিয়েট করেছে। এরপর আরেকটা বড় সুবিধা সেটা হচ্ছে আমাদের যুবদের তো আসলে আর কোথাও যাওয়ার নেই, তো অলরেডি ঠেকে গেছে দেওয়ালে। সো আমাদেরকে এখন ফাইট ব্যাক করতেই হবে, এবং সেই ফাইট ব্যাকটা যখন তারা করছে, তারা ফুল রেজিলিয়েন্সের সঙ্গে, ফুল পাওয়ারের সঙ্গে করছে। এই জন্য বারবার কিন্তু তারা দেখবেন নেমে গিয়েছে অনেক জায়গা থেকে, হঠাৎ করে তাদেরকে ছিটকে পড়তে হয়েছে, তারা আবার ফিরে এসেছে, নতুনভাবে ফিরে এসেছে, নতুনভাবে কাজ করেছে। এবং তারই একটা ফলাফল আমরা দেখতে পাই যে আগে যেখানে কোনো একটা আর্টিকেলের মধ্যে বা কোনো একটা কথার মধ্যে, স্পিচের মধ্যে ইউথদের নাম বন্ধও থাকতো না, এখন সেখানে তারা একটা খুব বড় পার্ট, এবং আপু নিজেও সেখানে খুব বড় একটা রোল প্লে করছে। সো এই যে ন্যাশনালি বলেন, ইন্টারন্যাশনালি বলেন, এই যে আস্তে আস্তে জায়গা তৈরি হওয়াটার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এটা তো গত মোটামুটি 1 দশকের আন্দোলনের ফল। তো জায়গাটা যেহেতু আস্তে আস্তে এখন তৈরি হয়েছে, স্পেসটা যেহেতু ক্রিয়েট হয়েছে, সামনে এটা আরো মিনিংফুল হবে, এটা আমরা আশা রাখি। কারণ আমরা তো থামছি না, আমরা তো কথা বলতেই থাকবো এটা নিয়ে। অবশ্যই স্পেসটা ক্রিয়েট হয়েছে, এখন সামনে ওই যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার যে জায়গাটা তাদের সঙ্গে, এটাও আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। অবশ্যই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে না কাজ করলে আমরা তো আগাতে পারবো না। এই প্রেক্ষাপটে শেষ প্রশ্ন কপ নিয়ে যদি আমি ঝুমুকে বলি, যেহেতু সে অনেক বছর ধরে কপে যাচ্ছে, আসন্ন COP 30 আমরা সবাই জানি বেলেমে হবে 11 থেকে 21 নভেম্বর। আপনি তো যেহেতু 21 সাল থেকে যাচ্ছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন অবশ্যই, পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে এবছর কিভাবে বাংলাদেশ আরও জোরালোভাবে দাবি জানাতে পারে? আপনি যদি পুরো বাংলাদেশের সামগ্রিক ইউথদের কথা চিন্তা করেন, যে আমাদের একটা ইউথ ভয়েস হিসাবে পূর্ববর্তী অভিজ্ঞতা এবং বর্তমানে COP 30-এ যুবদের ভয়েসটা কি হতে পারে, কিভাবে আরো শক্তিশালীকরণ করা যেতে পারে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। একটা ক্লারিফিকেশন খুবই দরকার, যে অবশ্যই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করারও কপের সিস্টেমটা একটু ডিফারেন্ট। সেখানে পার্টি ডেলিগেট হিসেবে সরকার শুধুমাত্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, তারা কথা বলতে পারে। আমাদের অফিসিয়াল নেগোসিয়েশনে কথা বলার কোনো সুযোগ থাকে না, কারণ আমরা সেটা কি মনে করেন আপনাদের জন্য একটা গ্যাপ? কারণ আপনারা হচ্ছে প্রান্তিক লেভেলে যুবদের সাথে কাজ করেন, সংগঠন চালান, পলিসি লেভেলে কাজ করেন, তো এইটা কি মনে করি না আমাদের মতো বাংলাদেশের যারা যুবরা আছে তারাও নিরুৎসাহিত হয়ে যায়? কারণ যেহেতু সরকার সরাসরি কথা বলছে, যুবরা কথা বলার সুযোগটা পাচ্ছে না, কারণ যুবদের কাছে অনেক ধরনের গল্প আছে। আমি শুনেছি মাত্রই আপনারা বলছেন যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এগুলো তো সরকার ওই পর্যন্ত যেতে পারছে না। ঠিকই আপনি মনে করেন না এটা একটা গ্যাপ? ভাইয়া, গ্যাপ লিডারশিপ গ্যাপ, যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বলছি যে চেঞ্জেস আসতেছে। গত 2-3 বছর থেকে গভর্নমেন্ট আর ডেলিগেশনে অফিসিয়ালি ইউথদেরকে নিয়ে যাচ্ছে। সো আমরা এখন নেগোসিয়েশন শিখতে পারছি। যারা গভর্নমেন্ট ডেলিগেশনে যাচ্ছে না, তারাও সবসময় চেষ্টা করছে গভর্নমেন্টের সাথে কানেক্টেড থাকতে, সো সেইখান থেকে অন্তরে শিখতে পারছি। সো গ্যাপ অবশ্যই, কিন্তু আমার মনে হয় চেঞ্জেস আসতেছে, সো সেটা আসলে ইস্যু না। ইস্যুটা আমি যেটা নিয়ে অ্যাড্রেস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে
আমরা যখন যাই তখন আমাদের অনেক চাওয়া পাওয়া অবশ্যই থাকে, কিন্তু কপের সিস্টেমটা এমনভাবে বিল্ড করা যে অ্যাজ বাংলাদেশ আমার আসলে চাওয়ার সুযোগ খুব কম। বাংলাদেশকে সবসময় লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা বলতে হয়। সো আমি বাংলাদেশে একটা পজিশন পেপার তৈরি করতেছি, সেটা ওখানে কপে নিয়ে যাচ্ছি। 2 দিন আগে থেকে কপের কিছু স্ট্র্যাটেজি মিটিং হয়, যেখানে এই যে কান্ট্রি গ্রুপগুলো তারা কথা বলে, তারা নিজেদের একটা পজিশন পেপার তৈরি করে। সো আমরা বাংলাদেশ G77 এন্ড চায়নার একটা পার্ট, সো আমরা ওখানে একটা পজিশন থাকে, আমরা এলডিসির পার্টস, আমাদের ওখানে একটা পজিশন থাকে। এই পজিশন নিয়ে আমরা হচ্ছে রুমে যাই, আমরা অ্যাজ এন গভর্নমেন্ট রুমে যাই, এবং ওই নেগোসিয়েশন, সো অনেক নেগোসিয়েশন শুধুমাত্র আমাদের পক্ষ থেকে না, সবার পক্ষ থেকে অনেক নেগোসিয়েশন অলরেডি হয়ে আছে যে আপনি এই পয়েন্টের বাইরে যেতে পারবেন না। তো সেই জায়গা থেকে প্রথম যখন কপে যাওয়া হয় তখন অনেক বেশি এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ এটা 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 হবে, কিন্তু এখন আমি জানি যে আমি ঠিক কতটুকু এক্সপেক্ট করতে পারবো, কার থেকে কিভাবে এক্সপেক্ট করতে পারবো, এবং এই চ্যানেলটা আসলে কি হবে। সো এখন আমি বাইল্যাটারাল মিটিং দেখি, এখন আমি বিভিন্ন ইউথদের সাথে কানেক্ট করি, কিভাবে এই প্রজেক্টগুলোকে হাইলাইট করা যায় সেই জিনিসটা চিন্তা করি। সো এখন মানে এক্সপিরিয়েন্সে আমি যেটা বলবো, এবং এটা শুধুমাত্র কপ বলতে আমি কনফারেন্স অফ পার্টিজ এর কথা বলতে চাই না, আমি এখানে যতগুলো ইন্টারসেশনাল হয়, যেমন সাবসিডারি বডিজের মিটিং হয় প্রতি বছর জুনে, কিংবা বিভিন্ন ট্র্যাকের আলাদা করে মিটিং হয়, আমি মিটিগেশন ফলো করি। সো মিটিগেশনের প্রতি বছর 2টা গ্লোবাল ডায়ালগ হয়, আমি সেগুলোও জয়েন করি। সো সেই জায়গা থেকে আমরা যেটা দেখি যে এখন আমরা অনেক বেশি লাইক লার্নিংয়ের কারণে অনেক বেশি ফোকাস স্পেসিফিক, আর আমরা জানি যে কোথায় কি কিভাবে কোন ল্যাঙ্গুয়েজে চাইতে হবে, কারণ আমার গল্পটা আসলে ওই নেগোসিয়েশন রুমের জন্য না। সো ওইটাকে কিভাবে আমি ইউএন ল্যাঙ্গুয়েজ করতেছি সেটাও একটা লার্নিং এর বিষয়, এবং সেটাই মনে হয় শিখেছি। এবং তার মানে আমরা যদি সংক্ষেপে একটু ছোট করে বলি যে এই আসলে এই অভিজ্ঞতাটাই আপনাকে আপনার যে কাজের ক্ষেত্র বা আপনাদের যে যারা কাজের ক্ষেত্র সেখানে আপনি তখন ব্যবহার করতে পারেন। তো এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা মানে ভালোর জায়গা এবং ভালোর দিক তৈরি হয়েছে। এখন সরাসরি চলে আসি এনডিসির ব্যাপারটায়। আমরা খুব সম্প্রতি এনডিসি 3.0 পেয়েছি হাতে, এবং আমরা দেখেছি যে ওখানে আসলে ইউথদের একটা আলাদাভাবে একটা লেখা ঢোকানো হয়েছে, এবং ইউথদের একটা খুব কমপ্লিটলি একটা সুন্দর একটা পার্সপেক্টিভ তুলে ধরা হয়েছে। তো আমি কি যদি বলি যে এই এনডিসি 3.0 বাস্তবায়নে এবং পর্যবেক্ষণে যুবদের প্রতিনিধি হিসাবে আপনি নিজে কি ধরনের কার্যকর ভূমিকা রাখতে পারেন? ওকে, প্রথমেই তো পরাগ এবং ওর দলকে অনেক বেশি ধন্যবাদ, কারণ ওরা গত 1 বছরের বেশি সময় ধরে এই জিনিসগুলো নিয়ে এত বেশি কাজ করেছে, একদম প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত, যে এটা আসলেই দরকার ছিল এবং এটা আসলে হওয়ার ছিল। তো ওরা একটা খুব বড় কংগ্রেচুলেশন ডিজার্ভ করে এটার জন্য। এবং এরপরে আপনি যেটা জিজ্ঞেস করলেন, এটা খুব জটিল একটা ব্যাপার, কারণ এনডিসি নিজের তো আসলে কোনো মনিটরিং সিস্টেম নেই। এটা আসলে দরকার কি মনে করেন? দরকার তো অবশ্যই, কিন্তু যেহেতু এনডিসি সব দেশকে করতে হয়, অলরেডি দেখেন এনডিসি জমা দিয়েছে শুধুমাত্র আমাদের মতন দেশগুলোই, যাদের উপর আসলে চাপ বেশিরভাগ ক্ষেত্রে নেই, কিন্তু যারা পলিউটার তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। নিজে এখনো পর্যন্ত এনডিসি জমা দেয়নি। তো এটা অবশ্য অনুমেয় যে দেশের প্রেসিডেন্ট এরকম চিন্তা করে যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যারা কাজ করে সেগুলো অড জব, তারা তো আসলে এটা দিবে না। বাট সমস্যাটা এখানে যে যেহেতু এটা একটা সবার জন্য এই ডকুমেন্টটা সমান, তো এখানে আসলে হয়তো বা কখনোই গ্লোবালি মনিটরিং সিস্টেমটা ঢুকবে না। কিন্তু যদি আমরা দেশ হিসেবে চিন্তা করি যে হ্যাঁ, আমরা যে এনডিসিটা তৈরি করেছি এত সময় দিয়ে, শ্রম দিয়ে, রিসোর্স দিয়ে, এটার একটা ভালো আউটকাম আমরা দেখতে চাই। এবং যদি আমরা ইয়াং পিপলরাও চিন্তা করি যে এটা যেহেতু হয়েছে, ইউথদের একটা পার্ট অলরেডি এনডিসির মধ্যে এসেছে, সো আমরাও দেখতে চাই যে এটাকে এখন কাজে পরিণত করা হচ্ছে। আমার মনে হয় সেখানে আমাদের কাজ করার অনেক দারুণ কিছু জায়গা আছে। এবং 1 নম্বর জায়গাটাই হতে পারে যে লোকাল থেকে শুরু করে একদম লোকাল রিজিওনাল ডিভিশনাল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমাদের যে লোকাল গভর্নমেন্ট আছে, যে রিপ্রেজেন্টেটিভ আছে, তাদেরকে আরেকটু বেশি করে অ্যাকাউন্টেবল করা। কারণ আজকের থেকে ধরেন 2015, 16, 17 সালের যে সিনারিও, সেটার সঙ্গে 25 সালের সিনারিওর কমপ্লিট ডিফারেন্স আছে। ওই সময় জলবায়ু পরিবেশ নিয়ে কথা বলতে গেলে তারা তাচ্ছিল্য করতো, তারা শুনতো না, এটা এক ব্যাপার ছিল। কিন্তু গত বেশ কয়েক বছরে সরকারি বিভিন্ন ট্রেনিং হয়েছে, বেসরকারি বিভিন্ন ক্যাপাসিটি বিল্ডিং
প্রোগ্রাম ছিল, এনজিওরা কাজ করছে, হ্যাঁ, এবং খুব খুব রিগোরাসলি কাজ হয়েছে। সো এখন সে জায়গাটাতে লোকাল গভর্নমেন্ট বা তার আশপাশের যে মানুষেরা বা তাদের যারা মানে রিলেটেড স্টেক হোল্ডার, তারা এগুলো সম্পর্কে জানবে না, কাজ করবে না, এটা আসলে এখন খুব অ্যাবসার্ড, এটা হতে পারে না। সো এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের আরও বেশি কাজ করার জায়গা আছে, তাদেরকে অ্যাকাউন্টেবল করা, ন্যূনতম যে ফাইন্যান্সটা যাচ্ছে সেই পর্যন্ত, লোকাল বা রিজিওনাল ডিভিশন পর্যন্ত, সেটা আসলে কতটুকু ইউটিলাইজড হচ্ছে সেটাকে আরেকটু খতিয়ে দেখা। এবং অবশ্যই আরেকটা জিনিস সেটা হচ্ছে যেহেতু আমাদের মজ্জার মধ্যে এখনো পর্যন্ত নেই যে আমরা যুবদেরকে সম্পৃক্ত করে, অ্যাডোলেসেন্টদেরকে সম্পৃক্ত করে ডিসিশন নেব, এটা যেহেতু এখনো পর্যন্ত মজ্জাগত হয়নি, তো এটাকে মজ্জাগত করার জন্য আরেকটু কাজ করা, তাদেরকে আরেকটু বেশি করে পুশ করা যে আপনি ঠিক আছে, আপনার এখানে সিস্টেমে এখনো পর্যন্ত ইউথকে রাখার নিয়ম নেই বা অ্যাডোলেসেন্টকে রাখার নিয়ম নেই, কিন্তু আপনি ইনফর্মালি হলেও শুরু করেন, এটা আস্তে আস্তে ফর্মাল হয়ে যাবে। যে আলোচনাটায় আসছিলাম, অমি শুরু করেছিল যে আসলে বাস্তবায়নে যে যুব প্রতিনিধি হিসাবে কী ধরনের কার্যকর ভূমিকা রাখা যায়, সেই হিসাবে যদি নীতি পর্যায়ে যুবদের অংশগ্রহণে জোরদার কী ধরনের পদক্ষেপ বা কী ধরনের আওয়াজ তোলা যেতে পারে, যেটা আপনি বলছিলেন আর কি, যে যুবদের এক্ষেত্রে এনডিসিতে কত বছরগুলোর ধারাবাহিকতায় যুবদের কোনো রোলই ছিল না, এবং এবছর এটা আমাদের সাফল্য। এবং আমরা পরাগের কথা বলছিলাম যে কিনা এই টর্চ বেয়ারার হিসাবে এই কাজটা করে গেছে। সো আপনি কি মনে করেন যে যুবরা আর কি জোরদার দাবি জানাতে পারে? ভাই, আমরা আরেকটা যে দাবির জায়গা থেকে আসি যে বাংলাদেশ এলইসি থেকে গ্রাজুয়েট করছে, 2026-এ করার কথা, আমরা খুব বেশি জোর হলে 2029 কিংবা 30 পর্যন্ত ওয়েট করতে পারি, 30 পর্যন্ত যাবে না, 29 পর্যন্ত ওয়েট করতে পারি, কিন্তু তারপরে আমরা আর এলইসি থেকে নেগোশিয়েট করতে পারবো না। তার মানে তখন আমাদের পুরো পজিশনটা যেতে হবে G77 এন্ড চায়না থেকে। G77 চায়না ইনক্লুড আরব গ্রুপস, ইনক্লুড আফ্রিকা। সো ওই জায়গায় যদি নিজেদের দাবিগুলো আনতে হয়, আমাদেরকে আরো অনেক বেশি ইকুইপড হতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে জেন্ডারে আলাদা কোনো নেগোশিয়েটর নাই, বাংলাদেশে এই মুহূর্তে অ্যাকশন ফর ক্লাইমেট এম্পাওয়ারমেন্টে আলাদা কোনো নেগোশিয়েটর নেই। এবং আমি বাংলাদেশ থেকে এই পজিশনটা বুঝতে পারি, কারণ আমার এত ক্যাপাসিটি নাই যে আমি এত মানুষকে নেগোশিয়েট করতে নিয়ে যাব, যেমন আমেরিকা নিয়ে যায়, 150 মানুষের একটা লাইক হিউজ বহর যায়। তো সেটা বাংলাদেশের পক্ষে পসিবল না। কিন্তু এই জায়গায় ইউথরা আসতেছে, আমরা নিজেদের ক্যাপাসিটিতে যাচ্ছি, আমরা নিজেদের ফান্ডিং নিজেরা ম্যানেজ করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা গভর্নমেন্টকে হেল্প করতে চাচ্ছি। সো আমাদেরকে যদি ওই প্রসেসে ইনক্লুড করা হয়, ঠিক আছে, নোট টেকিং করা, যেটা আমি গত কয়েক বছরে আসলে করছি, নোট টেকিং করা কিংবা মিটিংগুলো জয়েন করা কিংবা বোঝার চেষ্টা করা যে এই নেগোশিয়েটিং প্রসেসটা কীভাবে, তাহলে আমরা হচ্ছে ওই প্রসেসটা শিখতে পারবো, সেকেন্ড ওই ফেসটা ফ্যামিলিয়ার হবে। সো এখন আমি নেগোশিয়েটিং রুমে ঢুকলে, মিটিগেশনে ঢুকলে অ্যাটলিস্ট আমাকে অন্য 5 দেশের নেগোশিয়েটাররা চেনে যে এই মেয়েটা তো মিটিগেশনে থাকবে। সো এটা যখন আমি গভর্নমেন্টের পক্ষ থেকে দিচ্ছি, তখন আগামী 5 বছর পর বাংলাদেশ গভর্নমেন্টের নতুন নেগোশিয়েটর নিয়ে আসতে কষ্ট হবে না, কারণ আমি অলরেডি নিজেকে এস্টাবলিশ করছেন, বাংলাদেশ গভর্নমেন্টের সাপোর্টে নিজেকে এস্টাবলিশ করছে। এটা আমি বলতে আমি নিজেকে বোঝাচ্ছি না, আমি বলতে ইউথ পাওয়ারকে বোঝাচ্ছি। এবং অনেক দেশ, সামোয়া, নাইজেরিয়া সহ অনেক দেশ অলরেডি এই প্রসেসটা করছে, আমাদের ফ্রেন্ডরা ইউথ নেগোশিয়েটর হিসেবে আছে। সো এই প্রসেসটা বাংলাদেশকে আমার মনে হয় অবশ্যই করা উচিত, বিশেষ করে আমরা যখন নিজে থেকে এই সাপোর্টটা অফার করতে চাচ্ছি। তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যখন ওই পাস করার একটা আইডিয়া আসবে কিংবা প্রয়োজন আসবে, তখন এরকম হবে না যে আমরা পাস করার তো কেউ নাই, কারণ আমরা অলরেডি তখন রেডি থাকবো। চমৎকার। এবং আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আমাদের আজকের পডকাস্টে। শেষের দুটো প্রশ্ন, হ্যাঁ, একটা অমিকে করব, একটা ঝুমুকে করব। তো প্রথমে যেহেতু শুরু করেছিলাম ঝুমুকে দিয়েই, শেষটাও শুরু করি ঝুমুকে দিয়ে। COP30 আমরা জানি আমাদের অনেক আশার একটা জায়গা হয়তো এবার তৈরি হবে। আপনি কি মনে করেন যে কোন দাবিগুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে? বাংলাদেশের প্রেক্ষাপটে আমি প্রথমত যেটা দেখি সেটা হচ্ছে মিটিগেশনে, কারণ মিটিগেশনের এই মুহূর্তে আলোচনা হচ্ছে অনেকটা টক শপ, মানুষ আসতেছে, নিজেরা আলোচনা করতেছে, নিজেরা খুশি হচ্ছে, নিজেরা বাড়ি চলে যাচ্ছে, কিন্তু মিটিগেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি আজীবন টাকা চাইতে পারবো না, কেন? কারণ অ্যাটলিস্ট কপ স্পেসে সবাই বলতেছে টাকার অনেক লিমিটেশন। সো সেই জায়গা থেকে
যদি মিটিগেশন না হয় তাহলে আমার লস অ্যান্ড ড্যামেজ কখনোই বন্ধ হবে না, আমি কত অ্যাডাপ্টেশন পাবো। সো মিটিগেশনের আলোচনায় আমাদের আরও অনেক বেশি জোর দেওয়া আমার মনে হয় প্রয়োজন সব সময় থেকেই। সেকেন্ড সেটা হচ্ছে জাস্ট ট্রানজিশন। সিভিল সোসাইটির পক্ষ থেকে এবার একটা মেকানিজম প্রপোজ করা হচ্ছে জাস্ট ট্রানজিশনের জন্য, যেটাকে এই মুহূর্তে ব্যাম বা বেলএম অ্যাকশন মেকানিজম বলা হচ্ছে। এটা একটা সিভিল সোসাইটি লেড প্রসেস। সো ওই প্রসেসটা অনেক কান্ট্রি অলরেডি অ্যাডপ্ট করেছে। সো জাস্ট ট্রানজিশনে এবছর অনেক ফোকাস হবে, এবং বাংলাদেশ আমার কাছে এমন একটা জায়গায় অবস্থিত যে বাংলাদেশকে ট্রানজিট করতেই হবে। সো আমরা এখন কিভাবে ট্রানজিট করতেছি, যখন আমার করাটা মাস্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি এখন জাস্ট ট্রানজিশনে ফোকাস করে ট্রানজিট করতে পারি, তাহলে আমার একবার ট্রানজিট করে ক্ষতি ফেস করে আবার ব্যাকট্র্যাক করার প্রয়োজনটা হচ্ছে না। তো আমার কাছে বাংলাদেশ এই মুহূর্তে এমন একটা পজিশনে আছে যে জাস্ট ট্রানজিশন আমাদের অবশ্যই একটা ফোকাস হওয়া উচিত। প্রতিবারের মতো ফাইন্যান্স আমাদের অবশ্যই একটা ফোকাস হবে। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আমাদের অ্যাডাপ্টেশন ফাইন্যান্সটা আরও বেশি ফোকাস হওয়া উচিত, কারণ অন্য অনেক ফাইন্যান্সের আলোচনা, লস অ্যান্ড ড্যামেজ বলি কিংবা মিটিগেশন বলি, অনেক সময় অ্যাডাপ্টেশন ফাইন্যান্সটা হারায় যায়। সো সেই জায়গা থেকে অ্যাডাপ্টেশন ফাইন্যান্স আমাদের জন্য একটা বড় আলোচনা হওয়া উচিত। ফাইনালি এটা আমার পার্সোনাল ইন্টারেস্ট, সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে যাচ্ছে, আমাদের স্কিল নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমাদের এডুকেশন নিয়ে আলোচনা হচ্ছে, আমরা কিভাবে অ্যাকশন ফর ক্লাইমেট এম্পাওয়ারমেন্ট আর একটু ফোকাস করতে পারি সেখানে। কারণ 4 বছরের একটা প্রোগ্রাম চলছে অ্যাকশন ফর ক্লাইমেট এম্পাওয়ারমেন্টে, সেখানে ফাইন্যান্স নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু বাংলাদেশ ফাইন্যান্স নিয়ে এই আলোচনাতে যাচ্ছে না। কিন্তু আমরা বলতেছি ফাইন্যান্স কোথায় স্কিলের জন্য আলোচনা করি, তাহলে আমরা দেখবো ফাইন্যান্স কোথায়। তো সেই জায়গায় আমার মনে হয় একটা ফোকাস থাকতেই পারে। অসংখ্য ধন্যবাদ ঝুমু। এখন শেষ প্রশ্ন আজকের পডকাস্টের অমিকে দিয়ে শেষ করতে চাই। জলবায়ু এবং জেন্ডার ন্যায় বিচার বিষয়ে তরুণ প্রজন্ম এবং নীতি নির্ধারকদেরকে আপনি কি ধরনের বার্তা দিতে চান? ওকে, বার্তাটা দেওয়ার আগে আমরা যদি এখনকার গ্যাপটা খেয়াল করি ভাইয়া, আমি শুরুতেও যেমন বলছিলাম যে ফিল্ডে যখন আপনি কাজ করতে যাবেন ওখানে প্রচুর কাজ করার জায়গাতে আপনি পার্টিসিপেন্ট পাবেন যারা ফিমেল, কিন্তু সেটা যখন উপজেলা থেকে জেলাতে আসে তখন ধরে নেন 20% কমে যায়। জেলা থেকে যখন সেটা বিভাগে যায় তখন সেটা আরও 20-25% কমে যায়। বিভাগ থেকে যখন সেটা ন্যাশনালে আসে সেটা আরও কমে যায়, এবং গ্লোবালি যেতে যেতে আসলে ম্যাক্সিমাম 5-10% বেশি থাকেই না একদম। তো এইটা যে একটা বড় সমস্যা, সবার আগে এটাকে অ্যাড্রেস করতে হবে। এটা আমরা ইউথরা অ্যাড্রেস করে কাজ করতেছি, এই জন্য আমরা এখন অনেক বেশি করে চেষ্টা করি আসলে যারা এগুলো নিয়ে কাজ করছে তারা যাতে করে আরও ভালো কাজ করতে পারে সেটা তাদেরকে ইকুইপ করার জন্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এখানে অন্য স্টেক হোল্ডাররা এগিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আসলে এই সমাধানটা হোলিস্টিক হবে না। যদি ছোট্ট করে এখানে একটু অ্যাড করি যে আপনি নিজে একটা ইনিশিয়েটিভ আপনারা নেন প্রতি বছর, বাংলাদেশ ইউথ কপ, যেটা কেউ করে না আর কি, সেই প্রান্তিকের কথাগুলাই আপনারা তুলে ধরেন, প্লিজ বলুন। এখানেও ভাই আমরা ওটা চেষ্টা করি যে হচ্ছে গিয়ে এই যে কথাগুলো আসছে বেশ অনেক রকমের ডেটা কালেকশনের পরে যেই ডেটাগুলো আসছে এখানে আসলে ওরা কি চাচ্ছে সেটা যাতে করে রিফ্লেক্টেড হয়, নট যে আমার কান্ট্রির সঙ্গে বা আমার কান্ট্রির পজিশনে যে জিনিসগুলো সবসময় থাকে সেগুলো থাকতে হবে। আমরা চাই ওদের ভয়েসটাই এই পর্যন্ত আসুক। তো আবার যেখানে বলছিলাম একটু ফিরে যাই যে এই যে পার্সেন্টেজটা হ্রাস হতে থাকে একদম উপজেলা জেলা থেকে শুরু করে ন্যাশনাল বা গ্লোবাল পর্যন্ত, এটা যে একটা বড় সমস্যা, এটাকে যদি আমরা অ্যাড্রেস না করি, এবং এই জায়গাটাতে শুধুমাত্র মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জ না, বরং এখানে আমাদের আরও মিনিস্ট্রিকে কানেক্ট করতে হবে, মিনিস্ট্রি অফ এডুকেশন এখানে কানেক্ট হতে হবে। কারণ আমার যেই শিক্ষার্থীরা ঝরে যাচ্ছে তাদেরকে তো দেখার দায়িত্ব মিনিস্ট্রি অফ এডুকেশনের, শিক্ষার দায়িত্ব তো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের না। বা ধরেন আমার এই যে ক্লাইমেট চেঞ্জের জন্য বা মাইগ্রেশনের জন্য জিবিভি বেড়ে যাচ্ছে, এইটার তো মানে মেইন স্টেক হোল্ডার এটা তো কাজ করবে আমার মিনিস্ট্রি অফ উইমেন অ্যাফেয়ার্স, এখানে তো মিনিস্ট্রি অফ ক্লাইমেট চেঞ্জ কাজ করবে না। আবার আপনি তো খুব দারুণভাবে জাস্ট ট্রানজিশনের কথা বলবেন, বাংলাদেশের জন্য আসলে জাস্ট ট্রানজিশন এখন একটা মাস্ট, এবং আমাদের এখান থেকে 1 ডিগ্রি সরার কোনো উপায় নেই। কিন্তু এটা নিয়ে বাংলাদেশে কাজ করবে কারা? এখানে মিনিস্ট্রি অফ লেবারকে কাজ করতে হবে, আমাদের এনার্জিকে কাজ করতে হবে। তারা কি এটা নিয়ে যথেষ্ট পরিমাণ কাজ করতেছে? ভাবছি কিনা? হ্যাঁ, এক্স্যাক্টলি, ভাবছি কিনা, এটা সবার আগে প্রশ্ন। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের আরেকটু বেশি করে এবং আমার মনে হয় যে জাস্ট ট্রানজিশনের কথা যেহেতু
ঝুমু তুললেই ফেললো যে এখানে জাস্ট ট্রানজিশন করতে অনেকগুলো মিনিস্ট্রির দায়িত্ব আছে নিজে থেকে কপে পার্টিসিপেট করা। আমার মনে হয় না তারা যাবে কিনা বা তাদের ওইভাবে বা তাদের ধারণাটা আছে কিনা এখনো যে কপ আসলে কি এবং সেখানে কি হয়। আমার রিসেন্টলি বেশ অনেকগুলো লোকাল গভর্নমেন্টের সঙ্গে কাজ করা পড়েছে। গভর্নমেন্ট ইটসেলফ ইজ ভেরি ইকুইপড ইন মেনি ওয়েজ, কিন্তু যখন এই ধরনের টেকনিক্যাল বিষয়গুলো আসে ওনাদের না আসলেই অনেক সাপোর্টের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। এবং এটা এই কারণে না যে ওনারা ইকুইপড না, এটা এই কারণে যে যেই মানুষটা ইকুইপড সেই মানুষটা সঠিক জায়গাতে নেই। ধরেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে এখন যারা কাজ করছে, কপ ফলো করছে, কপের টেকনিক্যাল জায়গাগুলোতে কাজ করছে, সে যে এই জায়গাটাতে আগামী 5 বছর পরেও থাকবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো এই যে গভর্নমেন্টের একটা প্রসেস আছে বদলি বা ঠিক মানুষ ঠিক জায়গাতে না থাকা, এই ধরনের অনেক অনেক সমস্যা আছে। সেইগুলোকে যখন আমরা অ্যাড্রেস করতে পারবো তখন এটা অনেক কিছু সমাধানের দিকে নিয়ে যাবে। এবং হয়তো খেয়াল করবেন আমরা যখন আপু শুরুতে যেটা বলছিলেন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কি একটা অ্যাম্পলিফায়ার, আপনি যে কোনো সমস্যার সঙ্গে যখন মূলটা খুঁজতে যাবেন দেখবেন যে ওখানে এই সমস্যাটা এত বড় হওয়ার পেছনে ক্লাইমেট চেঞ্জের একটা বড় ভূমিকা ছিল। সমাধানের ক্ষেত্রটাও ঠিক একই রকম। ক্লাইমেট চেঞ্জের এই প্রবলেমটাকে যদি আমি অ্যাড্রেস করতে পারি সেটা যেই ক্ষেত্রেই হোক না কেন, সেটা উইমেন অ্যাফেয়ার্স হোক, সেটা জেন্ডার হোক, সেটা জাস্ট ট্রানজিশন হোক, সেটা এডুকেশন হোক, যখন আমি ওখানে ক্লাইমেট চেঞ্জের জন্য যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করে সেগুলোর উপর একটু কাজ করতে পারবো, বড় লেন্সে প্রবলেমটা অনেক কমে যাবে তখন। এবং আস্তে আস্তে যদি আমরা মাইক্রো লেন্সে কাজ করা শুরু করি, হোপফুলি একটা সময় গিয়ে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একটু বেশি কথা বলতে হবে না, তখন আমরা আরো সমাধান নিয়ে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ ফারজানা ঝুমু এবং ফারিয়া আমি আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান সময় এবং মতামত শেয়ার করার জন্য। আমরা বিশ্বাস করি আপনার অভিজ্ঞতা এবং ভাবনা বাংলাদেশের যুব সমাজকে অনুপ্রেরণা দিবে জেন্ডার জাস্টিস এবং ক্লাইমেট জাস্টিসের মিলিত পথে একসাথে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ।